কাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমরা যখন পিএইচপি ওপি সার্চ করি, সাপোজ ওপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ঠিক আছে, এটা হচ্ছে পিএইচপির একটা এই যে অফিসিয়াল মডিউল আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন। আমি বেসিক্যালি ইন্ট্রোডাকশনের জন্য আমরা এটা ইউজ করতেছি, এই যে W3 ডকুমেন্টেশন। সো পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওপি, ঠিক আছে, এটা কী জিনিস, আসলে কীভাবে কাজ করে আমরা সেটা এখন দেখার চেষ্টা করব। ওপি স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমরা জানি, যেখানে আসলে আমরা অবজেক্টিভ পিএইচপি বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি নিয়ে কাজ করব আর কি। সো পিএইচপি ওপি ইজ অ্যাবাউট, কি বলছে এখানে, অর্গানাইজিং কোড ইনটু ক্লাসেস অ্যান্ড অবজেক্ট দ্যাট হ্যাভ প্রপার্টিস অ্যান্ড মেথডস। এক লাইনে অনেক কিছু আসলে বলে ফেলছে। সেটা হচ্ছে কি, এখানে একটা বলছে হচ্ছে কি অর্গানাইজিং কোড ইনটু ক্লাসেস, মানে আমরা যেগুলো রিপিটেড কোড, যেমন একই ধরনের কাজ করে এরকম কোডগুলোকে আমরা কি করতে পারি, একটা ক্লাসের থ্রুতে একটা আলাদা একটা ক্লাসে নিয়ে সেগুলোকে একটা টেমপ্লেট আকারে ইউজ করতে পারি, মানে কোড লিখবো একবারই, বাট সেটাকে আমরা রিইউজ করব, ঠিক আছে। অ্যান্ড কি বলছে এখানে অবজেক্টস, সেটাকে আমরা অবজেক্টে কনভার্ট করতে পারি, আরেকটা হচ্ছে কি ক্লাসে কনভার্ট করতে পারি। অবজেক্ট ক্লাস কী জিনিস এগুলো একটু পরে আমরা জানতে পারবো। যেগুলোর আসলে কী থাকতে পারে, নিজস্ব কিছু মেথড থাকতে পারে, নিজস্ব কিছু ফাংশন থাকতে পারে। মেথড মানে আসলে ফাংশনকে বোঝাচ্ছে, নিজস্ব কিছু প্রপার্টিস থাকতে পারে, সরি, মেথড এবং প্রপার্টিস। সো মেথড হচ্ছে কি, মানে এখানে যদি আমরা কিছু ফাংশন তৈরি করে রাখি ক্লাসগুলোর আন্ডারে, সেগুলোকে মেথড বলা হয়, বা বিল্ট ইন মেথডও থাকতে পারে, মানে বিল্ট ইন ফাংশনও থাকতে পারে, ঠিক আছে। এবং কি থাকবে, এটা একটা না একাধিক থাকতে পারে, এটার প্রপার্টি থাকতে পারে। প্রপার্টিস বলতে আসলে কোনটা বোঝাচ্ছে, প্রপার্টিস বলতে আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে মানে ক্লাসটা সম্পর্কে ইনফরমেশন, বিভিন্ন রকম ইনফরমেশনগুলোকে বোঝাচ্ছে আর কি। আমরা একটু পরে আসলে ক্লিয়ারলি আইডিয়া পাবো যে প্রপার্টিস কোনটা আর মেথড কোনটাকে আমরা বলতেছি। সো এখানে আমরা যদি একটু দেখি, পিএইচপি ওপি ইজ আইডিয়াল ফর বিল্ডিং স্কেলেবল, রিউজেবল, মেনটেনেবল কোড। আচ্ছা, আপনারা কি সাউন্ড পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ ভাইয়া, কি করতেছে তো বুঝতে পারতেছি না। আচ্ছা, PHP OOP is ideal for building scalable, reusable, maintainable code. Scalable মানে এখানে যে বিষয়টা বলছে, আমরা যখন লার্জ স্কেল অ্যাপ্লিকেশন আসলে তৈরি করতে চাই বা তৈরি করব, যেমন এমন একটা অ্যাপ্লিকেশন মনে করেন যেটা আসলে মানে আস্তে আস্তে কী হতে থাকবে, স্কেল করতে থাকবে, মানে যেটাতে ইউজার আসলে বাড়তে থাকবে, সেখানে বিভিন্ন রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে বা বিভিন্ন ফিচার আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ধরনের সাইটগুলো বেসিক্যালি পিএইচপি ওপি দিয়ে তৈরি করা হয় বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করে তৈরি করা হয়। নর্মালি ছোটো সাইটগুলো বা মিডিয়াম স্কেলের সাইটগুলো খুব একটা ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করা হয় না। যেগুলো আসলে লার্জ স্কেলের বা যেগুলো স্কেল করতে হবে, এরকম সাইটগুলো আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করতে পারি আর কি। কেন? কারণ হচ্ছে ইউজার বাড়ার সাথে সাথে সেখানে রিকোয়ারমেন্ট বাড়তে থাকবে এবং সেখানে আরও অনেক বিষয়গুলো বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আমরা যদি কমন টেমপ্লেট ইউজ করি বা বিভিন্ন ক্লাস বা অবজেক্টের থ্রুতে জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করি বা স্ট্রাকচার ওয়েতে, অর্গানাইজ ওয়েতে, সেক্ষেত্রে সেটাকে স্কেল করাটা ইজি হবে। অর্থাৎ কোনো একটা ফিচার নতুন করে ইমপ্লিমেন্ট করা এবং সেটার হচ্ছে আলাদা কোনো ফিচার যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে স্কেল করার সময় মানে ইজিলি স্কেল করতে পারবো আর কি, ওপি যদি আমরা ইউজ করি, এবং সেটা রিউজ করা যাবে। রিউজ মানে এই যে বললাম, যেই জিনিসগুলো আমাদের কমন, সেগুলোকে যদি আমরা একটা টেমপ্লেট আকারে নিয়ে নিই, সেগুলোকে আমরা বারবার কমন জিনিসগুলোকে যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারবো।
আরেকটা হচ্ছে মেনটেনেবল, মানে কোডের কোনো একটা স্পেসিফিক জায়গায় সমস্যা হলে বা কোনো একটা স্পেসিফিক ফিচারের সমস্যা হলে তাহলে ওইটার যে ক্লাস বা টেমপ্লেট সেটাকে আমরা চেঞ্জ করলেই কিন্তু ইজিলি মেনটেন করতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিশনাল প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল মানে আসলে বোঝায় একটার পর একটা লাইন যেগুলো আমরা মানে যে এক্সিকিউট যেগুলো করে মানে প্রসিডিউরাল বলা হচ্ছে আর কি এটাকে। Traditional procedural programming follows a step-by-step approach and will execute the commands sequentially. মানে একটার পর একটা লাইন সে কি করে, এক্সিকিউট করে। While object-oriented programming is about creating classes and objects and decide how they will interact. এখানে প্রসিডিউরাল প্রোগ্রামিং মানে নর্মালি আমরা যে প্রোগ্রামিংগুলো লিখে থাকি পিএইচপি যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে সে একটা লাইন এক্সিকিউট করার পরে পরের লাইনে যায়, পরের লাইন এক্সিকিউট করার পরে এর পরের লাইনে যায়, এভাবে করে করে আসলে সে কী করে প্রত্যেকটা কমান্ড ফলো করে করে আমাদেরকে আউটপুট দেখায় বা এইভাবে করে সে আমাদেরকে রেজাল্ট দেয়। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলছে, is about creating classes and objects and decide how they will interact. কোন সময় কোন টেমপ্লেটটা কাজ করবে বা কোন অবজেক্টটা কোন ক্লাসটা কাজ করবে সেটা কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আসলে বুঝতে পারি আর কি, ঠিক আছে। বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এইভাবেই কাজ করে, বিভিন্ন ক্লাস এবং অবজেক্টের সমন্বয়, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজেস ওভার প্রসিডিউরাল প্রোগ্রামিং। আমরা যে লাইন বাই লাইন কোড লেখার থেকে মানে যে লাইন বাই লাইন এক্সিকিউশন সিস্টেমটা থেকে অবজেক্ট ওরিয়েন্টেডের আসলে সুবিধাটা কী, এটা নর্মালি স্কেলেবল বা আমরা লার্জ স্কেলের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করব, ছোটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করার প্রয়োজন নেই আর কি, কারণ এত কমপ্লেক্সিটি ছোটো মানে ইয়াগুলোতে অ্যাপ্লিকেশনগুলোতে আমাদের প্রয়োজন হয় না। সো নর্মালি বলছে হচ্ছে কি ওপি ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট, এটা অনেক ফাস্ট কাজ করে। আর এটা হচ্ছে কি ইজিয়ার টু এক্সিকিউট, আর এটা হচ্ছে ওপি প্রোভাইডস এ ক্লিয়ার স্ট্রাকচার ফর দি প্রোগ্রাম। এই যে যেমন ফোল্ডার স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট হয় বা ফাইল স্ট্রাকচারগুলো ডিফারেন্ট হয়, বিভিন্ন ফিচারের জন্য বিভিন্ন রকম আসলে কী থাকে ফাইল ফোল্ডার বা আমরা বিভিন্ন ক্লাস সেখানে রাখতে পারি, ঠিক আছে। আরেকটা বিষয় বলছে এখানে ওপি হেল্পস টু কিপ দি কোড ড্রাই। ড্রাই মানে হচ্ছে সেটা প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট, সেটা কি বলছে হেল্পস টু কিপ দি কোড ড্রাই। ড্রাই মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউর সেলফ। বেসিক্যালি আপনি মনে করেন সেম কাজটা আপনার বিভিন্ন ফাইল ফোল্ডারে কাজ করা লাগতেছে, একই ধরনের কাজ, সেক্ষেত্রে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি হচ্ছে রিপিট কোড হয় অনেক জায়গায়, সেম কোডটা অনেক সময় লিখতে হয়, ঠিক আছে। সো সেক্ষেত্রে ওপি আসলে কী করে, যেহেতু এখানে একটা টেমপ্লেট বা কমন টেমপ্লেট ইউজ করা থাকে বা একটা ক্লাস ইউজ করা থাকে, আমরা সেম কোডটাকে আসলে বিভিন্ন জায়গায় একই কোডটাকে রান করতে পারি, সেক্ষেত্রে সে কোডটা আসলে রিপিট করার প্রয়োজন হয় না। তখন এটা আসলে কি বলছে অ্যান্ড দি কোড ইজিয়ার টু মেনটেন, তখন আমাদের মেইন কোডটা ওই যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেক্ষেত্রে মেইন টেমপ্লেটটাতে চেঞ্জ করলে হয়ে যায় এবং মডিফাই করাটা ইজি হয় এবং ডিবাগ করাটাও সেক্ষেত্রে ইজি আর কি। সো আরেকটা বলছে ওপি মেক ইট পসিবল টু ক্রিয়েট ফুল রিউজেবল অ্যাপ্লিকেশন উইথ লেস কোড অ্যান্ড শর্টার ডেভেলপমেন্ট টাইম। আমরা যদি ভালোভাবে যদি ইউপি ইউজ করি সেক্ষেত্রে আসলে এই যে কোডগুলোকে রিইউজ করতে পারি আমরা, যেখানে সাপোজ আমরা আমাদের সেম কাজটা করার জন্য সাপোজ মনে করেন 15 লাইনের কোড লিখতে হলে ওপি দিয়ে আমরা হয়তো সেটা 5 লাইনে অথবা 3 লাইনে এন্ড করতে পারি, ঠিক আছে, এবং সেটা ডেভেলপমেন্ট টাইমটাও কিন্তু কম লাগে আর কি আমাদের, বুঝছেন। আচ্ছা, এখন PHP OOP helps create modular, reusable and maintainable code by using classes, encapsulation, inheritance, abstraction, interface. এখানে ওপির কিছু আসলে ফিচার দেখানো হয়েছে। এখানে ওপিতে কি কি ফিচার আসলে আছে, প্রথম ফিচারটার কথা বলছে হচ্ছে কি ক্লাসেস এন্ড অবজেক্ট। এই যে এখানে বলছিলাম আমরা বারবার টেমপ্লেট বলতেছি, এ ক্লাস ইজ টেমপ্লেট ফর অবজেক্ট, ঠিক আছে। কি জিনিস আমরা একটু পরে জানতে পারবো, এখানে একটা ইন জেনারেল আইডিয়া দিচ্ছে আর কি ওরা, অ্যান অবজেক্ট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স অফ ক্লাস। আচ্ছা, যাই হোক, এনক্যাপসুলেশনের কী বলতেছে, অ্যালো ডেভেলপার টু কন্ট্রোল অ্যাক্সেস টু অ্যান অবজেক্ট ইন্টারনাল স্টেট বাই ইউজিং অ্যাক্সেস মডিফায়ার। মানে একটা ক্লাস পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এরকম করতে পারি, কোনটা কীভাবে ইউজ হয় সেটা আমরা সামনে দেখতে পারবো। ইন্টারফেসেস অ্যালোস এ নিউ
ক্লাস টু ইনহেরিট প্রপার্টিস অ্যান্ড মেথড ফ্রম অ্যান এক্সিস্টিং ক্লাস। আচ্ছা, যাই হোক, এখানে আসলে ওপি কিছু ফিচারের কথা বলছে, যেগুলো হচ্ছে এই যে ক্লাস অ্যান্ড অবজেক্ট এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে কি ইন্টারফেসেস। নর্মালি তো ওপির 4টা পিলার থাকে না? হ্যাঁ, আপনারা পড়ছেন ওপি আগে? হ্যাঁ, পড়ছেন? অবজেক্ট ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে নাই? স্যার পড়ছি। হ্যাঁ, 4টা ফেজ থাকে না ওপির? কি কি থাকে? ইন্টারপ্রেটার, ম্যানিপুলেটর। নর্মালি কি কি থাকে? ওই যে আপনার কি থাকতে পারে, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, আর এটা হচ্ছে কি পলিমরফিজম। এগুলাই তো থাকে নাকি? এগুলাই তো না? জি স্যার। এগুলোকে ওপি পিলার বলে আর কি, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু দেখবো হচ্ছে কি ওপির প্রথম যে ফিচারটা পিএইচপিতে, সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি একটা রিয়েল লাইফ ক্লাসের কথা চিন্তা করি, যেমন এখানে এই যে, আচ্ছা, আমরা যদি একটা ক্লাসের কথা চিন্তা করি, ক্লাস আসলে কি জিনিস, হোয়াট ইজ ক্লাস? ঠিক আছে, যেমন আমরা ক্লাস বলতে পারি, যেমন এক ফ্রুট, সাপোজ আমরা ফ্রুট নেমটাকে ক্লাস বলতে পারি। যেমন হচ্ছে আপনার এখানে ফ্রুট, ঠিক আছে, ফ্রুট হচ্ছে একটা ক্লাস বলতে পারি। কিভাবে আসলে, যেমন ফ্রুট হচ্ছে একটা ইন জেনারেল নেম বা ইন জেনারেল কমন নেম। ঠিক আছে, ফ্রুটের মধ্যে আসলে কি থাকতে পারে, যেমন ফ্রুটের এখানে অ্যাপল থাকতে পারে, বানানা থাকতে পারে, ম্যাঙ্গো থাকতে পারে। ঠিক আছে, এসব জিনিসের কথা বলতেছে। ঠিক আছে, আচ্ছা, ক্লাস হচ্ছে আসলে এগুলো হচ্ছে রিয়েল লাইফ ক্লাসের কথা আমরা বলতেছি। এরকম আরেকটা ক্লাস, সাপোজ কার। কার হচ্ছে মনে করেন সে একটা ক্লাস। সো ক্লাসের কি থাকতে পারে আমরা বলছিলাম, সেটা কিন্তু আমাদের কিছু মেথড থাকতে পারে, কিছু প্রপার্টিস আসলে সেখানে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে ক্লাসের একটা অবজেক্ট বলছে হচ্ছে কি বলবো এটা একটা কার, ওডি এটা একটা কার, এক ধরনের কার, টয়োটা এটা এক ধরনের কার। ঠিক আছে, সবগুলাই কিন্তু আমরা আলটিমেটলি ডিফাইন করতেছি কি দিয়ে, কার দিয়ে। ঠিক আছে, অর্থাৎ কমন নেমটাকে আমরা কি বলতে পারি, এখানে ক্লাস বলতে পারি। তার মানে ক্লাসের আসলে কি থাকতে পারে, বিভিন্ন রকম অবজেক্ট থাকতে পারে। এটা, এই এক্সাম্পলটা আমরা আরেকটু ডিফারেন্টভাবে দেখতে পারি। যেমন সাপোজ আমাদের কাছে আমরা যদি একটু এক্সেল ড্রতে আসি, ক্লাস কি জিনিস সেটা যদি আমরা আরেকটু ইলাবোরেটলি বুঝতে চাই, সাপোজ এখানে মনে করেন আমাদের কাছে একটা অ্যাডমিশন ফর্ম আছে। ঠিক আছে, তো অ্যাডমিশন ফর্মটা এরকম যে এখানে আমাদের হচ্ছে কি আছে, নেম আছে। ঠিক আছে, তো নেম আছে, তারপর আমাদের এখানে মনে করেন অ্যাডমিশন ফর্মের মধ্যে ইমেল আছে। আচ্ছা, এটা সাপোজ ইমেল আছে, তারপর হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, তারপর আমাদের এখানে কি থাকতে পারে, ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপ। ঠিক আছে, এরকম কিছু ইনফরমেশন মনে করেন আমাদের কাছে একটা অ্যাডমিশন ফর্ম আছে, যেটাতে হচ্ছে এরকম কিছু আসলে ইনফরমেশন আছে আর কি। আচ্ছা, শুরু কর আই হাতে মনে হয় ভিডিও অন আছে, একটু অফ করে দেন। আচ্ছা, তো এরকম কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের থাকতে পারে আর কি, যে একটা মনে করেন অ্যাডমিশন ফর্মের মধ্যে। সো এই যে অ্যাডমিশন ফর্মটা, সাপোজ আমি একজন ইউজারের জন্য
অ্যাডমিশন ফর্মটাকে কেউ একজন ইউজার অ্যাডমিশন ফর্মটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে সে কী করলো, ওর জিনিসপত্রগুলো সে ফিল আপ করলো। ঠিক আছে, সাপোজ আমরা প্রথমে বললাম হচ্ছে নেম রাকিব, ঠিক আছে, তারপর হচ্ছে ইমেল rakib@gmail.com, তারপর হচ্ছে আমরা এখানে এটাকে আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 018 সামথিং এখানে আমরা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ব্লাড গ্রুপ দিলাম হচ্ছে মনে করেন বি পজিটিভ, ঠিক আছে, সো বি প্লাস এভাবে দিলাম। সেমভাবে এই অ্যাডমিশন ফর্মটা আরেকটা ইউজার যখন নিল, সেও সেম অ্যাডমিশন ফর্মটাকে প্রিন্ট আউট করলো, তাহলে তার কাছে কিন্তু এখন একটা ব্ল্যাঙ্ক অ্যাডমিশন ফর্ম আছে। সে কী করলো, এই যে ইনফরমেশনগুলো ইউজ করলো, সে মনে করেন এইভাবে করে সেও এখানে ওর ইনফরমেশনগুলো ইউজ করলো। সাপোজ আকিব নাম দিলাম এটা, সো এখানে মনে করেন akib@gmail.com, ঠিক আছে, তারপর হচ্ছে 015 সামথিং এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সো এখানে বললাম হচ্ছে কি বি নেগেটিভ। আচ্ছা, সো দেখেন এই জিনিসটা এখন একটা টেমপ্লেটের মতো কাজ করতেছে না? দেখেন তো, এই যে এই অ্যাডমিশন ফর্মটা একটা টেমপ্লেটের মতো কাজ করতেছে, সবাই কিন্তু সেম অ্যাডমিশন ফর্মটাকে বারবার ইউজ করতেছে। ঠিক আছে, এরকম যদি এখানে আরও ইউজার হয় বা আরও স্টুডেন্ট হয়, প্রত্যেকে সেম অ্যাডমিশন ফর্মটা ইউজ করবে না? বুঝতে পারছেন? এটা মনে করেন আরেকজন ইউজারের জন্য আমরা এখানে, সেও কিন্তু সেম ইনফরমেশনগুলো এই সেম জিনিসটাকে প্রিন্ট আউট করে সেও কিন্তু সেম ইনফরমেশনগুলোই ফিল আপ করবেন। ঠিক আছে, সো প্রত্যেকে কিন্তু একই টেমপ্লেট বারবার রিইউজ করতেছে। এই টেমপ্লেটটাকে আমরা কি বলতে পারি, এটাকে মনে করে এটাই হচ্ছে আমাদের ক্লাস, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইনফরমেশন আবার ডিফারেন্ট না। সো এই জিনিসটা হচ্ছে আসলে কি, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হলো, মানে একজন ইউজার সে তৈরি করলো এর নাম দিয়ে, তাহলে সে একজন অবজেক্ট। তাহলে এই যে এই টেমপ্লেটটাকে আরও একজন ইউজ করলো, এটা আরেকটা অবজেক্ট, আরেকজন ইউজ করলে সেটা আরেকটা অবজেক্ট আর কি। বুঝতে পারছেন ক্লাস কোনটা? ক্লাসকে কেন টেমপ্লেট বলা হচ্ছে বুঝতে পারছেন? যেটা আসলে রিউজেবল, মানে যেটাকে আমরা রিউজ করতে পারতেছি এখানে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এই যে ক্লাসটাকে আমরা কি করতে পারতেছি, রিউজ করতে পারছি। এই যে রিউজ করে করে প্রত্যেকটা ইউজারের জন্য যে আমরা ডিফারেন্ট ইনফরমেশন নিচ্ছি, কিন্তু আমাদের টেমপ্লেটটা সেম। এই জিনিসটাই হচ্ছে আমাদের কি এখানে এই যে অবজেক্ট আর কি, এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা অবজেক্ট। এরকম এই যে ক্লাস টেমপ্লেট ইউজ করে আমরা যা কিছু তৈরি করব, বা যেই ইনফরমেশনগুলো দিয়ে একটা মানে ইনফরমেশনগুলো যেখানে ইউজ করতেছে, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এই যে একটা টেমপ্লেট, সেটাকে ইউজ করে একটা ইউজারের ইনফরমেশন নিলাম, সেটা একটা অবজেক্ট। তাহলে এখানে আরেকটা নিলাম, সেটা এই ক্লাসের আরেকটা অবজেক্ট। তার মানে এই ক্লাসের টেমপ্লেট ইউজ করে আমরা সব কিছু করতেছি, তাহলে এই ক্লাসে এক একটা অবজেক্ট আর কি এগুলো। আচ্ছা, সো অবজেক্টের আবার প্রপার্টিস এবং কী থাকতে পারে, মেথডস আমাদের থাকতে পারে, সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, আচ্ছা, সো যেমন এই অবজেক্টের প্রপার্টি বলতে আসলে কী বোঝাচ্ছে? এই অবজেক্টের প্রপার্টি বলতে যেমন এটার নেম হচ্ছে কি আকিব, তাহলে এটা এই অবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন। ঠিক আছে, এটা একটা প্রপার্টি হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে যেমন এটার ক্ষেত্রে এই যে রাকিব, সেটা একটা প্রপার্টি এটার। আর এটার ভিতরে যদি কোনো ফাংশন আমরা তৈরি করি, সেটাকে বলা হচ্ছে সেটার মেথড। বুঝতে পারছেন? বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, আরো কোয়েশ্চেন আছে বোঝেন না এরকম? আচ্ছা, সো এই হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। ক্লাস আমরা একটা আসলে একটা ব্লু প্রিন্ট বা একটা টেমপ্লেট হিসেবে আমরা ডিফাইন করলাম আর কি। যে এইটাকে যদি আমরা একটা টেমপ্লেট হিসেবে চিন্তা করি, তাহলে সব স্টুডেন্টরাই কী করবে, এই জিনিসটাকে প্রিন্ট করে করেই কিন্তু রিউজ করতেছে। যেটা আসলে রিউজেবল বা যেটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটা আসলে কি ক্লাস আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি একটু ক্লাসের একটা মানে এক্সাম্পল দেখি আর কি, যে আসলে কীভাবে সেটা আসলে কাজ করে।
যেমন আমরা সাপোজ হচ্ছে কি ক্লাসের ভিতরে আমাদের কি থাকতে পারে, কিছু প্রপার্টি থাকতে পারে, এগুলো কিন্তু আবার ফিক্স না। সো ক্লাস তৈরি করার জন্য সিনট্যাক্সটা আসলে কেমন, প্রথমত আমাদের সেটা একটু জানতে হবে যে ক্লাস আমরা আসলে কীভাবে তৈরি করতে পারি, মানে এটা সিনট্যাক্সটা কেমন, কীভাবে লিখতে হয়। ডিফাইন এ ক্লাস, এ ক্লাস ইজ ডিফাইন্ড উইথ ক্লাস কিওয়ার্ড, ক্লাস কিওয়ার্ড দিয়ে আমাদের ডিফাইন করতে হবে, ফলোড বাই দি নেম অফ দি ক্লাস অ্যান্ড অ্যা পেয়ার অফ কার্লি ব্রেসেস, এবং কী করতে হবে, একটা কার্লি ব্রেসেস দিয়ে শুরু করতে হবে ক্লাসটাকে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা যদি এখানে সাপোজ ডিএস কোডটা যদি আমি একটু ওপেন করি এবং আমাদের জ্যামটা একটু ওপেন করছি, আচ্ছা এখান থেকে তাহলে আমাদের ওই যে ইন্ডাস্ট্রিয়াল যে ফাইলটা ছিল সেটা ওপেন করি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের রেগুলার ছিল। তারপর আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, তাহলে পিএইচপি ওপি। সো আচ্ছা, এই পিএইচপি ওপির আন্ডারে তাহলে আমরা একটা ফাইল তৈরি করছি, হচ্ছে গিয়ে ক্লাস অথবা ইন্ডেক্স ডট পিএইচপি আমরা বলতে পারি, এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কিছু এই যে সাইন চলে আসছে গ্রিন কালার, তার মানে এটা কি এই যে এখানে ইউ দিয়ে একটা সাইন চলে আসছে আনট্র্যাকড, তার মানে এটা গিট কিন্তু আমাদের ট্র্যাক করতেছে। এই ফাইলটা এইটা কিন্তু আমরা গিট থেকেই নিয়েছিলাম ক্লোন করে, ঠিক আছে না, তার মানে গিটের মধ্যে এটা রেকর্ড আছে আর কি। যাই হোক, আমরা এখন দেখি তাহলে ক্লাস কীভাবে ইউজ করতে। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি লিখলাম পিএইচপি, এবং আমরা এখানে ক্লাস যদি তৈরি করতে হয়, ক্লাস যেহেতু একটা টেমপ্লেট বা একটা ব্লু প্রিন্ট, যেটার কোডগুলোকে আমরা রিইউজ করব, সো আমাদের প্রথমে কী করতে হবে, ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে। লেখার পরে ক্লাসের একটা নাম দিতে হবে। নর্মালি কনভেনশন হচ্ছে ক্লাসের নামগুলো ক্যাপিটাল ক্যাপস দিয়ে শুরু করা, ঠিক আছে, যাতে করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। নর্মালি আমরা ফাংশনের নামগুলো আমরা স্মল ক্যাপস দিয়ে শুরু করবো এবং ক্লাসের নামগুলো সবসময় ক্যাপিটাল ক্যাপস দিয়ে স্টার্ট করবো। এটা হচ্ছে কনভেনশন। স্মল ক্যাপস দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, এটা কোনো সমস্যা না, কিন্তু কনভেনশন হচ্ছে কি ক্যাপিটাল ক্যাপস দিয়ে শুরু করা, ঠিক আছে। তো আমি বলছি এখানে অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে, এটা মনে করেন আমাদের একটা ক্লাস, ঠিক আছে, অ্যাডমিশন ফর্ম। সো এটা হচ্ছে আমরা কী করলাম, তাহলে প্রথমে ক্লাস কিওয়ার্ড দিয়ে ডিফাইন করলাম, আমরা এখানে একটা ক্লাস লিখবো এবং ক্লাসের একটা নাম দিলাম। আচ্ছা, নামটা ওই যে ভেরিয়েবল নেমের মতো লিগ্যাল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো এখানে। আর জাস্ট হচ্ছে এটা ক্যাপিটাল ক্যাপ দিয়ে শুরু করাটা মানে কনভেনশন আর কি। এরপর আমাদের একটা কার্লি ব্রেসেস দিতে হবে, এটা হচ্ছে ক্লাসের বডি। আচ্ছা, সো বেসিক্যালি এখানে আমরা সাপোজ দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম যেগুলো আমরা রিইউজ করবো। মনে করেন আমি একটি পাবলিক কিওয়ার্ড ইউজ করলাম, পাবলিক এটা কেন ইউজ করতেছি একটু পরে আমরা বলবো। এটাকে অ্যাক্সেস মডিফায়ার বলে, এগুলো আমরা পরে দেখবো একটু পরে অ্যাক্সেস মডিফায়ার দেখার সময়। এখানে জাস্ট ক্লাসটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমে আমরা এখানে বললাম হচ্ছে কি নেম, তারপর আমরা এখানে বললাম পাবলিক দিয়ে সাপোজ আমরা ইমেল নিলাম, ঠিক আছে। ওই যে অ্যাডমিশন ফর্মটাই মনে করেন তৈরি করছি আমরা এখানে, জাস্ট দুইটা প্রপার্টি নিই। তারপর এটার ভিতরে আমরা একটা ফাংশন লিখবো। তো সাপোজ আমরা এখানে পাবলিক ফাংশন। সো ফাংশন কীভাবে লিখতে হয়, নর্মালি হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফো, মনে করেন আমরা এখানে দিচ্ছি স্টুডেন্ট ইনফো, এরকম একটা ফাংশন আমরা এখানে তৈরি করব, এবং এই ফাংশনকে যখনই আমরা কল করব সে কিন্তু আমাদেরকে কিছু জিনিস দেখাবে। সাপোজ একো করে দেখাবে সে আমাদেরকে, এখানে সাপোজ দেখাবে আওয়ার নিউ স্টুডেন্ট নেম ইজ, এখানে মনে করেন আমাদের হচ্ছে ওই যে নেমটা দেখাবে। আর
এরপরে আমরা কি করতে পারি এখানে ইজ ইমেল ইজ, এখানে মনে করেন ইমেলটা দেখবেন। আচ্ছা আচ্ছা, ইমেলটার নেমটা আসলে এইভাবে করে সে হচ্ছে সরাসরি তো আসলে পাবে না, আমাদের হচ্ছে কোনো একটা জায়গা থেকে সেটা আসলে এই ফাংশনটা কিন্তু এই যে ইমেল যে নিচ্ছে মেল যে নিচ্ছে সে কিন্তু কোন জায়গা থেকে নেবে ইমেল মেল এগুলো কিন্তু সে এই ফাংশনের ভিতরে কিন্তু সে এগুলো জানে না, এগুলো প্রত্যেকে আসছে, ঠিক আছে। সো এগুলো আনডিফাইন দেখাচ্ছে। সো এখানে যদি এই ইমেল মেল এবং হচ্ছে নেম এটা নিতে হয় তো ডিফারেন্টভাবে দিস একটা কিওয়ার্ড আছে সেটা থ্রুতে নিতে হবে অ্যাকচুয়ালি। এখন সেটা আমরা আপাতত এখন স্কিপ করলাম মনে করেন। এখানে আপাতত এই জায়গায় এটা আমরা একটু পরে দেখবো যে দিস কিওয়ার্ড দিয়ে কেন নিতে হয়। তো এখানে জাস্ট বললাম আওয়ার নিউ স্টুডেন্ট, এখানে অ্যাডেড, এই জিনিসটা আপাতত দেখা মনে করেন স্টুডেন্ট অ্যাডেড, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করলাম, একটা বেসিক্যালি টেমপ্লেট তৈরি করলাম, ঠিক আছে। এখন এই টেমপ্লেটটাকে আমরা বারবার রিইউজ করব। এই যে যেমন এখানে আমরা করেছি কি একটা অ্যাডমিশন ফর্ম, রাইট। এই জায়গায় আমরা অ্যাডমিশন ফর্ম করেছি একটা মনে করো পিডিএফ, যেটাকে আমরা বারবার রিইউজ করতেছি। এটা রিইউজ করার জন্য যেটা করা লাগতেছে প্রত্যেকটা ইউজারের জন্য ডাটা দেওয়া লাগতেছে। এই প্রত্যেকটা ইউজার হচ্ছে এক একটা অবজেক্ট, তার মানে এই যে টেমপ্লেটটাকে ইউজ করার জন্য এটার একটা অবজেক্ট বা একটা ইনস্ট্যান্স আমাদের এখানে তৈরি করা লাগবে। সো যেমন মনে করেন এবার আমি এখানে কি করলাম যে এখানে যে আসলে একটা প্রপার্টি আমরা দিয়েছি নেম, সো নেমে একটা মনে করেন আমি ভেরিয়েবল সেট করবো এখানে নতুন করে একটা অবজেক্টের জন্য। সো সাপোজ আমরা এখানে বললাম এই যে আমাদের ক্লাসের নাম কি, এখানে আমাদের ক্লাসের নাম হচ্ছে এখানে এই যে অ্যাডমিশন ফর্ম। এখন যেটা করতে হবে, যেহেতু আমরা নতুন একটা ইনফরমেশন স্টোর করব, যেমনটা আমরা এখানে দেখেছি যে প্রত্যেকজন ইউজারের জন্য এই ক্লাসের একটা টেমপ্লেট আমাদের নিয়ে নেওয়া লাগছে, তারপর সেই টেমপ্লেটের মধ্যে ডাটাগুলো আমরা দিয়েছি। সো এখন সেমভাবে এই ক্লাসের টেমপ্লেটটাকে যদি আমরা নিতে চাই, প্রথমে আমাদের করতে হবে কি এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো অবজেক্ট তৈরি করার সিস্টেমটা হচ্ছে কি, যেমন আমরা এখানে বলছি স্টুডেন্ট ওয়ান, ঠিক আছে। সো স্টুডেন্ট ওয়ান দিয়ে জাস্ট এখানে আমরা সিম্পলি বলছি নিউ, এই যে এটার একটা নতুন একটা ফরম্যাট, বা মনে করেন এটা যদি একটা অ্যাডমিশন ফর্ম হয় তাহলে আমাদের যে কোনো একটা স্টুডেন্টের যদি ইনফো অ্যাড করতে হয় তাহলে নতুন একটা ফর্ম আমাদের নিতে হবে। সেজন্য সেমভাবে আমরা এখানে নিউ অ্যাডমিশন ফর্ম এরকম অ্যাডমিশন ফর্ম এরকম একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট এখানে নিয়ে নিলাম, অর্থাৎ একটা ক্লাসের ফর্ম মনে করেন আমরা নিলাম, ঠিক আছে। এখন এটার ভিতরে বেসিক্যালি আমি মনে করেন নোট ডাউন করবো নেম এবং ইমেল। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে করবো, তাহলে এই যে স্টুডেন্ট ওয়ানের জন্য আমরা যেটা নিয়েছি সেটাতে স্টুডেন্ট ওয়ান, তারপরে এখানে আমাদের স্কোপ রেজুলেশন অপারেটর বা অ্যারো সাইন যেটা আছে সেটা ইউজ করতে হবে। সেটাতে এই যে যখনই ইউজ করলাম দেখেন সেটার প্রপার্টিগুলো সবগুলাই কিন্তু সে আমাকে দেখাচ্ছে এখানে। সো প্রথমত হচ্ছে সে বলছে হচ্ছে নেম। সো আমরা নেমকে আসলে চেঞ্জ করে এখানে মনে করেন নেমটা আসলে কী হবে, সাপোজ এখানে আমরা বলছি জন, ঠিক আছে। সো এখানে আমরা নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি এখানে স্টুডেন্ট ওয়ান এটার এখন যদি আমরা ইমেল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে আমরা বলছি হচ্ছে কি john@gmail.com, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। তারপর এবার যদি আমরা এই যে এগুলো দেওয়ার পরে এই যে ডাটাগুলো দেওয়ার পরে সাপোজ আমি এখন নেমকে যদি আসলে প্রিন্ট আউট করতে চাই, অথবা এটা নেম কি দিয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, অথবা আমরা হচ্ছে ইমেল কি দিয়েছি সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একো করতে পারি। সাপোজ আমি এই জায়গায় মনে করেন হচ্ছে কী করলাম, একো করলাম এটা, ঠিক আছে। সো একো করার জন্য আমরা সেমভাবে তাহলে অ্যাডমিনে চলে গেলাম, অ্যাডমিনে গিয়ে আমরা এখানে এটাতে এসে জাস্ট হচ্ছে কোথায় ওপি পিএইচপি ওপি, এই যে পিএইচপি ওপিতে গেলাম, এই যে এখানে জন দেখাচ্ছে, ঠিক আছে। সেমভাবে আমরা যদি এটাও একো করি, এটাও একো করি, তাহলে এই যে ওর মেইলটাও কিন্তু দেখাবে, ঠিক আছে। এই যে পাশে দেখাচ্ছে, আমরা ব্রেক ইউজ করি না সেই জন্য পাশে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা সেমভাবে আমি যদি এখানে ওই যে
মেথডটাকে অ্যাক্সেস করি। আচ্ছা, মেথড কেন কাকে বলা হচ্ছে? যে ক্লাসের ভিতরে আপনি যে ফাংশনটা ইউজ করবেন সেগুলোকে বেসিক্যালি মেথড বলে। ঠিক আছে, মেথড এবং ফাংশন একই কথা, মানে দুই জায়গায় দুই রকম নাম দিয়ে আসলে কল করা হয় আর কি। ঠিক আছে, সো এখন আমরা যদি এখান থেকে যেমন আমরা বলি হচ্ছে কি স্টুডেন্ট 1, তারপর সেখান থেকে আমি একটা এই যে এটার যেহেতু একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করেছি স্টুডেন্ট 1-এর ভিতরে, মানে হচ্ছে একটা টেমপ্লেট যেহেতু স্টুডেন্ট 1-এর ভিতরে নিয়ে আসছি, তার মানে এখানের সব কিছু পুরো টেমপ্লেটটা কিন্তু স্টুডেন্ট 1-এর ভিতরে আছে। এটাতে আমরা নেম কেন যেমন দেখতে পাচ্ছিলাম, কারণ আমরা ফিল আপ করার সময় নেম ফিল আপ করে দিয়েছি, ইমেল ফিল আপ করে দিয়েছি, অনেকটা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার মতোই। এই যে আপনি এখানে একজনের রাকিবের জন্য নিলেন, তাহলে এর ইমেল নেম এগুলো ফিল আপ করে দিলেন না, তাহলে এখানে এটার যে একটা ফর্ম আমরা নিলাম, এটা থেকে তাহলে আমরা নেম চেক করলে এটা পাবো, ইমেল চেক করলে এটা পাবো, সেমভাবে আরেকজনের জন্য করলে সেমভাবে ডিফারেন্ট ডাটা পাবো, কিন্তু আলটিমেটলি ফর্ম যেটা সেটা কিন্তু সবার জন্য কিন্তু টেমপ্লেটটা সেম। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে আমাদের কি ইনস্ট্যান্স বা অবজেক্ট। এখন আমরা ইনফরমেশন পাবো থেকে অবজেক্টের ভিতর থেকে, সেই জন্য আমরা এখানে অবজেক্টকে যে অ্যাক্সেস করে করে দেখতেছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি স্টুডেন্ট 1 এখান থেকে সাপোজ আমি স্টুডেন্ট ইনফোটাকে একটু কল করি, স্টুডেন্ট ইনফো, তাহলে ওই যে যেহেতু এটা ডিফল্ট ইনফো, ঠিক আছে, মানে ডিফল্ট জিনিস, সেক্ষেত্রে একো করলে সে কী দেখাবে, সবার জন্য সেম মেসেজটাই কিন্তু দেখাবে, কারণ এটাতে আমরা চেঞ্জ রাখি নাই কোনো জায়গায়। এখানে কি বলছে, আচ্ছা একো করলে, আচ্ছা এটাতে সে আমাদের, আচ্ছা একো তো করার প্রয়োজন নেই, কল করলে হয়ে যাচ্ছে, একো তো এটার ভিতরে করে রাখছি অলরেডি। আচ্ছা, সো এবার আমরা যদি একটু একটু একো করে, এই যে দেখেন আওয়ার নিউ স্টুডেন্ট অ্যাডেড। আচ্ছা, এটা বেসিক্যালি অনেকটা এরকম, মনে করেন আপনার অ্যাডমিশন ফর্মে এরকম একটা ইনফরমেশন ছিল ডিফল্টের ক্ষেত্রে, নর্মালি কিছু ইনফরমেশন ডিফল্ট থাকে না, যেমন হচ্ছে এরকম একটা ইনফরমেশন ছিল যে এখানে সাপোজ ন্যাশনালিটি হচ্ছে আমাদের এখানে মনে করুন বাংলাদেশে। ঠিক আছে, বোঝা গেছে, অর্থাৎ ন্যাশনালিটি বাংলাদেশি, এটা মনে করেন সবার ক্ষেত্রে যে প্রিন্ট আউট করবে ফর্মটা সবার ক্ষেত্রে হচ্ছে সেম জিনিসটা লেখা থাকবে, মানে এটা ফিল আপ করা থাকবে, অনেকটা এরকম কাজ করলো আর কি। এটা মনে করেন একটা ইনফরমেশন বাই ডিফল্ট থাকবে আর কি, যখনই আমরা এটার ব্লু প্রিন্টটা তৈরি করবো ইনফরমেশনটা ওইখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা টেমপ্লেটকে আমরা রিউজ করলাম। এখন আমরা চাইলে স্টুডেন্ট 2 এর জন্য ইউজ করতে পারি, স্টুডেন্ট 3 এর জন্য ইউজ করতে পারি, ডিফারেন্ট নেম দিয়ে। ঠিক আছে, প্রত্যেকবার এটা আমরা চাইলে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারি, সেই জন্য বলা হচ্ছে এটা একটা রিউজেবল টেমপ্লেট বা ব্লু প্রিন্ট আমরা বলতে পারি। এবং এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস, আর এটা হচ্ছে কি সেই ক্লাসের একটা নিউ অবজেক্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লাসের যদি এই যে এই ক্লাসটাকে যদি ইউজ করতে চাই আমরা, তাহলে প্রথমে কি করতে হবে, এটা একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপর সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা ক্লাসটাকে ইউজ করতে পারবো আর কি। এতটুকু কি বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার। সবাই বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা বিষয় যে আমরা বললাম যে সেটা হচ্ছে কি, এই যে এটার ভিতরে আমি নেমটাকে ইউজ করতে চাই। ঠিক আছে, মানে এখানের মধ্যে। আচ্ছা, এখন নেমটা তো এটার এই ক্লাসের ভিতরে আসে না, এই টেমপ্লেটের ভিতরে আসে না, এটা তো টেমপ্লেটের বাইরের কোনো কিছু না। কারণ টেমপ্লেটের ভিতরের কোনো ভেরিয়েবলকে যদি আমরা কোনো মেথডের মধ্যে ইউজ করতে চাই বা ফাংশনের মধ্যে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে বা একটা ভেরিয়েবল ইউজ করতে হবে। সেই কিওয়ার্ড বা ভেরিয়েবলটার নাম হচ্ছে কি আমাদের দিস। ঠিক আছে, সো এটা যারা জাভাস্ক্রিপ্ট করছেন ওখানেও ছিল দিস। সো দিস দিয়ে আমাদের একটা অ্যারো সাইন ইউজ করতে হবে, তারপর আমাদের নেমটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার কিন্তু সে কোনো ধরনের অ্যারো কিন্তু সে আমাদেরকে দিচ্ছে না। যদি এখন আমি যদি এই যে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে, আর এই যে এখানে যে ইনস্ট্যান্স আমরা তৈরি করলাম বা অবজেক্ট তৈরি করলাম, সেটা তৈরি করে এখন যদি আবার স্টুডেন্ট ইনপুট আমি দেখার চেষ্টা করি, এই যে এখন এখানে আমাদের নেমটা অবশ্যই বলে দিতে হবে। তো এখন যদি আমি এটা দেখার চেষ্টা করি, সে কিন্তু আমরা যে নেমটা প্রোভাইড করেছি সেই নাম অনুযায়ী এই যে দেখেন আওয়ার নিউ স্টুডেন্ট অ্যাডেড জন। ঠিক আছে, ওর নামটা এই যে দেখাচ্ছে এখানে। সেমভাবে আমরা ইমেলটা ইউজ করতে চাইলে দিস দিয়ে এরো অপারেটর বা স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে সেমভাবে এই যে ইমেলটা ইউজ করতে হবে আর কি। অর্থাৎ একই ক্লাসের ভিতরের ভেরিয়েবলকে
বা এগুলা ক্লাসের প্রপার্টি বলা হচ্ছে, ঠিক আছে। প্রপার্টিগুলোকে যদি আমরা কী করতে চাই, প্রপার্টি মানে ইনফরমেশন বলতে পারেন বা ভেরিয়েবল যেটাকে আমরা বলতেছি, সেগুলোকে যদি আমরা একই ক্লাসের মেথডের ভিতরে ইউজ করতে চাই বা ফাংশনের ভিতরে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দিস কিওয়ার্ড দিয়ে সেটা করতে হবে আর কি, দিস অবজেক্ট দিয়ে। বুঝতে পারছেন? এটা দিস বলতে আসলে কাকে রেফার করে? দিস বলতে আসলে এই যে ক্লাসটাকে রেফার করে, ঠিক আছে। বুঝছেন? সরি, এখানে একটা ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে কি, দিস বলতে ক্লাস না, অ্যাকচুয়ালি অবজেক্টটাকে রেফার করে আর কি। মানে আমি যে অবজেক্টটা তৈরি করলাম সেটার নেমটাকে রেফার করতেছে। মানে দিস বলতে আসলে অবজেক্টটাকে রেফার করে, কারণ ক্লাসকে তো রেফার করে না, অবজেক্টকেই তো আমরা এইভাবে লিখি। অবজেক্টের ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে আমরা এইভাবে লিখি, ঠিক আছে। সো তার মানে এটা কাকে রেফার করতেছে? এটা আমি যে অবজেক্টটা বা যে ইনস্ট্যান্সটা এটার জন্য তৈরি করলাম স্টুডেন্ট ওয়ানের জন্য, সেটা হচ্ছে সে রেফার করতেছে আর কি। বুঝে গেল? এখন চাইলে আমরা স্টুডেন্ট 2 এর জন্য তৈরি করতে পারি, তখন দিস কাকে রেফার করবে? স্টুডেন্ট 2 কে রেফার করবে। 3 এর জন্য তৈরি করলে দিস স্টুডেন্ট 3 কে রেফার করবে। বুঝছেন? সবাই বুঝছেন এটা? ক্লাস এবং অবজেক্ট বুঝেন নাই? হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমাদের কিন্তু লাগবে সামনে লারাবেলে। ক্লাস অবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে বলে দিস অলরেডি, দিস কিওয়ার্ড ইজ ইউজড উইথিন এ মেথড টু রেফার টু দি কারেন্ট অবজেক্ট, অবজেক্টস প্রপার্টি অ্যান্ড মেথড। কারেন্ট অবজেক্টের প্রপার্টি, যে প্রপার্টি হচ্ছে এগুলো। মেথড মানে হচ্ছে ফাংশন। যদি আমরা এখানে আরও একটা তৈরি করি সেক্ষেত্রে মেথড বলা হচ্ছে সেটাকে। আচ্ছা, অবজেক্ট ডিফাইন করার কিছু টেকনিক এখানে দেখাইছে। আই হোপ এটা আপনারা বুঝছেন, পারা যাবে কি না? আচ্ছা, অবজেক্টটা আসলে আমরা বাই ডিফল্টও এখানে কিছু ডিফল্টও কিছু অবজেক্ট আছে না। আচ্ছা, একটা অবজেক্ট কোন একটা ক্লাসের স্পেসিফিক ক্লাসের অবজেক্ট কিনা সেটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে একটা অপারেটর আছে যেটাকে বলা হয় ইনস্ট্যান্স অফ। কিওয়ার্ড বা অপারেটর বলতে পারেন, ঠিক আছে। সো আমি যদি এখানে সাপোজ এই জায়গাটায় আমি অবজেক্টে আমরা তৈরি করলাম, এটা কল করছি না, সাপোজ এভাবে রাখছি। তো অবজেক্টে আমরা তৈরি করলাম, সেই অবজেক্টটা সাপোজ আমি এখানে প্রিন্টার করে দেখতে চাচ্ছি যে এই অবজেক্টটা আমরা যে স্টুডেন্ট 1 অবজেক্টটা তৈরি করলাম, স্টুডেন্ট 1 আমাদের তো ক্লাস অসংখ্য থাকতে পারে না। আমরা জানতে চাচ্ছি এই স্টুডেন্ট 1টা এই এডমিশন ফ্রম ক্লাসের আসলে অবজেক্ট কিনা। সো আমরা সেটা জানতে চাইলে সেক্ষেত্রে আমরা সেই ইনফরমেশন বের করতে চাইলে কী করতে পারি, ইনস্ট্যান্স অফ দিয়ে আমরা ক্লাসের নামটা লিখতে পারি। ক্লাসের নাম হচ্ছে কি আমাদের এখানে এডমিশন ফর্ম, ঠিক আছে। মানে সে এই যে এটার ইনস্ট্যান্স কিনা, মানে হচ্ছে এই এডমিশন ফর্মের ইনস্ট্যান্স কিনা বা অবজেক্ট কিনা, সেটা আমরা জানতে চাইলাম। সেবার যদি আমরা একটু রিলোড করি তাহলে এখানে 1 দিচ্ছি, 1 মানে আসলে ট্রু, ঠিক আছে। আর যদি অবজেক্ট না হতো সেক্ষেত্রে এখানে কী দিত, 0 দিত, সেক্ষেত্রে ফলস। বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেল? বুঝছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে কি স্পেশাল মেথড বলে যেগুলোকে, মানে স্পেশাল ফাংশন। ক্লাসের কিছু স্পেশাল মেথড বা ফাংশন আছে। এরকমই একটা স্পেশাল ফাংশন বা মেথড হচ্ছে আমাদের কি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্ট যে করে, মানে যে বিল্ড করে অ্যাকচুয়ালি, এরকম বলতে পারে না। তো কনস্ট্রাক্টর আসলে কি, যেটা আমরা একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করার সাথে সাথে, মানে একটা ক্লাসের যদি অবজেক্ট আমরা তৈরি করি, এখানে কনস্ট্রাক্টর মেথড দিয়ে ফাংশন দিয়ে যা তৈরি করব সেটা অটোমেটিক রান হবে। মানে আমাদের সেটাকে কল করতে হবে না। যেমন এই স্টুডেন্ট ইনপুটটাকে কিন্তু আমাদের কল করতে হচ্ছিল এই আউটপুটটা দেখার জন্য, কিন্তু আমরা যদি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে রাখি, যখনই আমরা এটার একটা অবজেক্ট তৈরি করব সাথে সাথে এটা অটোমেটিক রান হবে। যতবার তৈরি করব ততবার রান হবে। বুঝতে পারছেন? মানে আমাদের কল করা লাগবে না ফাংশনটাকে, তখন সে অটোমেটিক রান হবে। এই যে কনস্ট্রাক্টর,
এখানে বলছে দি পিএইচপি, এটা এভাবে লিখতে হবে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট function is a special method within a class that is automatically called each time a object is created from a class। ঠিক আছে, একটা ক্লাস থেকে যখনই আমরা একটা অবজেক্ট তৈরি করব ততক্ষণই সে বারবার কি হইতে থাকবে, প্রত্যেকবার একবার করে করে কল হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, সো এখানে এই যে কিছু বিষয় বলছে কীভাবে লিখতে টিখতে হবে, এগুলা এইসব জিনিস বলছে, আর কি এক্সাম্পল দিস। এখানে আমরা মনে করেন যে এইভাবে দিচ্ছি যে যখনই এই মানে ইয়াটাকে কেউ কল করবে, এই যে ক্লাসটাকে যখন কেউ অবজেক্ট তৈরি করবে, অথবা আমরা যদি একটা অ্যানালজি দিয়ে বলতে পারি, এখানে যদি এই ইয়াটা যখন প্রিন্ট করবে উপরে অ্যাডমিশন ফর্ম এটা লেখা আসবে সবার ক্ষেত্রে। ঠিক আছে, এরকম যদি একটা কনসেপ্ট আমরা এখানে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী ইউজ করতে হবে, এখন কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। সেমভাবে আমরা এখানে পাবলিক লিখে দিলাম। পাবলিক কেন লিখতেছি একটু পরে আমরা আসলে জানতে পারবো যে এই কিওয়ার্ডটা কেন ইউজ করতেছি। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখানে পাবলিক একটা কিওয়ার্ড ইউজ করলাম, তারপর এখানে আমরা হাইফেন দিয়ে ইউজ করলাম কনস্ট্রাক্ট। ঠিক আছে, কনস্ট্রাক্ট সো কনস্ট্রাক্ট এটা ফাংশন বা মেথড আমরা এখানে তৈরি করলাম। সো এখন কনস্ট্রাক্ট ফাংশন বা মেথডটা আসলে কী হয়, অটোমেটিক্যালি কল হয়ে যায়। সো আমরা এখানে বলছি এখানে কি দেখাবে, সে ইকো করবে একটা মেসেজ আমাদের জন্য, জাস্ট সিম্পলি সে বলবে অ্যাডমিশন ফর্ম। ঠিক আছে, মিশন এই লেখাটা সে আমাদের জন্য প্রিন্ট আউট করে নিয়ে আসবে বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা কনস্ট্রাক্ট কি বলছি এখানে, এক্সপেক্টেড ভ্যারিয়েবল। আচ্ছা, এটা কি এরর দিচ্ছে একটু দেখি। কনস্ট্রাক্ট এক্সপেক্টেড ভ্যারিয়েবল, ওকে, এক্সপেক্টেড ভ্যারিয়েবল আনএক্সপেক্টেড, কোথাও একটা ডট করতে বলতেছে, ডট কোথায় দিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে এটাকে একটা ভেরিয়েবল সে এক্সপেক্ট করতেছে আর কি, মানে কনস্ট্রাক্ট ফাংশনটার ভিতরে আসলে একটা ভেরিয়েবল দিতে হবে আর কি আমাদের। আচ্ছা, ভেরিয়েবলটা আমরা দিতে পারি এখানে, যেমন হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশনটার মধ্যে আমাদের নেমটা সাপোজ যাবে। ঠিক আছে, নেম। আচ্ছা, সো আমরা এখানে যেটা করতে পারি, এটাতে যদি আমরা নেমটা ইউজ করতে চাই দিস, তারপর হচ্ছে আমাদের এভাবে ইউজ করতে হবে নেম। আচ্ছা, এররটা কেন যাচ্ছে না একটু দেখি, কি এরর আসলে দিচ্ছে। কনস্ট্রাক্ট ঠিকঠাকই আছে। আচ্ছা, এতটুকু একটা রান করে দেখতে হবে কী সমস্যা। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকন, কমা সেপারেটর ইউজ করেছি কোথায়, লাইন নাম্বার 5 একটা এরর পাইছি বলতেছে। আচ্ছা, হাইফেন কনস্ট্রাক্ট, তারপর হচ্ছে কি ঠিকঠাকই আছে মনে হচ্ছে, হাইফেন কাজ করি, হাইফেন কনস্ট্রাক্ট, এটা একটু অফ করে রাখতো। আচ্ছা, কনস্ট্রাক্টে ইকো করলে কি বলতেছে, output one or more string output one or more expression with no additional line। আচ্ছা, কনস্ট্রাক্টর আসলে কি করে, কনস্ট্রাক্টর হচ্ছে ডিফল্ট মানে রান হয় আর কি। ঠিক আছে, এখন কনস্ট্রাক্টরটাকে
আমরা যদি ডিফল্ট রান করতে চাই অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে সে আসলে যেটা কী করে, সে কিন্তু একটা ভেরিয়েবল এক্সপেক্ট করে আর কি, ঠিক আছে, মানে সে একটা ভ্যালু এক্সপেক্ট করে এখানে। সাপোজ কনস্ট্রাক্টর যখনই আমরা তৈরি করবো, আমরা ক্লাসটা যখনই ডিফাইন করব তখন আসলে বলে দিতে পারি যে আসলে সে যখন কনস্ট্রাক্টর তৈরি করবে এই ক্ষেত্রে সে একটা ডাটা আসলে সে এখানে নিয়ে আসবে। সাপোজ আমরা এখানে বললাম হচ্ছে কি টেস্ট, এরকম একটা নাম দিলাম মনে করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে নেমটাকে এক্সপেক্ট করি তাহলে আসে কিনা। আচ্ছা, এখানে তাও তো পাচ্ছে না, কি সমস্যা একটু দেখো। দুইটা দিলে কি পাবে ইমেল। কনস্ট্রাক্ট ঠিকঠাক তো আছে। যেটা প্রবলেম, এই জায়গায় প্রবলেম হতে পারে। ঠিকঠাকই আছে। আচ্ছা, একটু চেক করে দেখি কনস্ট্রাক্টর আসলে সমস্যাটা কি দেখাচ্ছে। আমরা আগের অবস্থায় নিয়ে যাই। এটা আমরা কি করলাম, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম যেটাতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা মেসেজ দেওয়া আছে যেটা আসলে প্রিন্ট করবে। অর্থাৎ আমরা চাই যখনই আমরা এই যে ক্লাসটার একটা মানে অবজেক্ট তৈরি করব তখন সে বাই ডিফল্ট আমাদেরকে কী করবে, কনস্ট্রাক্টরের ভিতরে যে মেসেজটা আছে সেটা সে আমাদের জন্য রান করে দেবে। এবং আউটপুট আমরা এরকম দেখতে পাবো, যখনই আমরা এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন আমরা আউটপুটে দেখতে পাবো হচ্ছে কি এই যে অ্যাডমিশন ফর্ম, এই ধরনের একটা টেক্সট অটোমেটিক দেখাবে আর কি, ঠিক আছে। তো এই প্রবলেমটা সলভ করতে চাইলে আমাদের এখানে একটু দেখে আমরা সিনট্যাকটিক্যাল কী প্রবলেম আসলে বলতেছি। আচ্ছা, যেই প্রবলেমটা বলতেছে আসলে এটাতে একটা স্পেশাল ফাংশন, আমরা যে ফাংশন কিওয়ার্ডটা লিখছি সে কারণে আসলে প্রবলেম, অন্য জায়গায় প্রবলেম না, এখানে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে আর কি, ঠিক আছে, বুঝছেন। আচ্ছা, এখন কোনো এখানে যে ভেরিয়েবল দিতে হবে এরকম কোনো কথা নাই আর কি, ঠিক আছে। এর আগে আমরা যখন এইভাবে লিখতেছিলাম তখন এটা সে একটা আলাদা ফাংশন মনে করতেছিল, ফাংশন লিখে নেই তো কিওয়ার্ডটা সেজন্য। আচ্ছা, যাই হোক, কনস্ট্রাক্টর আমরা যখন এই যে এরকম কনস্ট্রাক্টর তৈরি করব তখন এখানের ভিতরে যে টেক্সটটা সেটা কিন্তু অটোমেটিক রান করবে। আমি যদি এটাকে এখন অফ করে রাখি, সো আমরা কি করলাম, এখানে দেখেন একটা জাস্ট কি তৈরি করলাম, এখানে একটা অবজেক্ট তৈরি করলাম। আমরা কিন্তু এখানে কোথাও একো করি নাই কিংবা কনস্ট্রাক্ট ফাংশনটাকে কোথাও কল করি নাই। এবার যদি এটাকে আমি রিলোড করি, সাথে সাথে সে অ্যাডমিশন ফর্ম অটোমেটিক দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কোথাও বলি নাই, অটোমেটিক কিন্তু সে অ্যাডমিশন ফর্ম দেখাচ্ছে। সো এখন যদি আমি এই জিনিসটাকে আরেকবার করি, ইউজ করি, আমরা যদি এখানে এটার যদি আরেকবার ইউজ করি, যেমন দেখেন এখন সে একটা স্টুডেন্টের জন্য আচ্ছা অ্যাডমিশন ফর্মের পরে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দিতে পারি যাতে করে এর পরের লাইনগুলো আসলে নতুনভাবে স্টার্ট হয় আর কি, ঠিক আছে। আওয়ার নিউ স্টুডেন্ট অ্যাডেড জন, ঠিক আছে। এখন যদি আমি আরও একটা স্টুডেন্টের জন্য এরকম যদি ইনস্ট্যান্স তৈরি করি, যেমন আমি যদি এখানে আরও একটা অবজেক্ট তৈরি করি, সাপোজ আমি এখানে বলছি স্টুডেন্ট 2, ঠিক আছে। যেহেতু ক্লাস তার মানে এটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। সো নিউ, তাহলে এটার একটা সেমভাবে নিউ একটা অ্যাডমিশন ফর্ম আবার নিলাম, তারপর সেখানে আমরা ডাটাগুলো আবার এন্ট্রি করব। সো স্টুডেন্ট 2 এর জন্য, স্টুডেন্ট 2 এর জন্য আমি আরেকটা ডাটা দিলাম, সাপোজ এখানে এটার নেমটা আমরা বললাম হচ্ছে কি এরকম থাকবে, নেমটা হচ্ছে কি ডো, জন ডো মনে করে, ঠিক আছে। তারপর এখানে আমরা আবার বললাম হচ্ছে কি এটা স্টুডেন্ট ইনফোটা আমরা দেখতে চাই, সো স্টুডেন্ট ইনফো, ওকে। সো এবারও দেখবেন হচ্ছে কি অটোমেটিক হচ্ছে অ্যাডমিশন ফর্ম এই লেখাটা চলে আসছে, এটা কিন্তু আমরা কোথাও কল করি না। সো এবার রিলোড করলাম, এই যে দেখেন অ্যাডমিশন ফর্ম, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এটা শেষেও আসলে একটা ব্রেক দেওয়া উচিত ছিল। সো এবারও কিন্তু আমাদের দেখবেন হচ্ছে কি এই যে অ্যাডমিশন ফর্ম লেখাটা এবারও চলে আসছে, এবং হচ্ছে যখনই ওই যে স্টুডেন্ট ইনফোকে কল করলাম ওইখানের ভিতরে টেক্সটে চলে আসছে। যতবারই আমরা এখানে ফর্ম ক্রিয়েট করবো অটোমেটিক এটা রান হয়ে যাবে। অর্থাৎ যতবার একটা অবজেক্ট তৈরি করব ততবার এই যে কনস্ট্রাক্টরের ভিতরে যেটা থাকে বা যে জিনিসটা থাকবে সেটা অটোমেটিক রান হয়ে যাবে আর কি।
বুঝতে পারছেন? বুঝছেন? এটা কি বুঝছেন সবাই? জি স্যার আচ্ছা, বুঝছি। এখন কনস্ট্রাক্টরের একটা ইউজ বলতে পারবেন? আমরা গতদিন ওই যে একটা অথেন্টিকেশন সিস্টেম দেখছিলাম না, সেখানে আমরা কনস্ট্রাক্টরটা কোথায় কোন জায়গায় ইউজ করতে পারি, কারো আইডিয়া আছে? এই যে আমরা ওই যে লগ ইন চেক করতেছিলাম যে লগ ইন সেশনটা ক্রিয়েট হয়েছে কিনা, ঠিক আছে? সো ওই জিনিসটা আমরা বাই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে চেক করতে পারি না? কনস্ট্রাক্টর যদি সেখানে লিখে দিই এবং সেখানে যদি আমরা সেশনটা চেক করার জন্য কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দিই, অটোমেটিক যখনই সে ওই পেজে যাবে, ড্যাশবোর্ডে যাবে, তখন লগ ইন করছে কিনা সে কনস্ট্রাক্টর অটোমেটিক চেক করবে না? আমাদের কিন্তু নতুন করে রান করতে হবে না। কনস্ট্রাক্টরের ভিতরে লগ ইন চেকটা যদি রেখে দিই, অটোমেটিক সে চেক করবে। যখন দেখবে সে ইনফরমেশন দেয় নাই বা লগ ইন ঠিকঠাক মতো হয় না, তখন সে আবার একে কোথায় পাঠিয়ে দিবে? লগ ইন পেজে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ড্যাশবোর্ডে যেতে দিবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন? বুঝেন নাই নাকি? জি স্যার হ্যাঁ, বুঝছি স্যার। আচ্ছা, ডিস্ট্রাক্টর একটা আছে, কনস্ট্রাক্টরের উল্টা বলতে পারেন আর কি। এটা ডিস্ট্রাক্টর আসলে কি হয়, এটাও অটোমেটিক্যালি কল হয়, তবে ডিস্ট্রাক্টর কল হয় সবার শেষে, ঠিক আছে? কনস্ট্রাক্টর কল হয় সবার আগে। সো অর্থাৎ অবজেক্ট তৈরি হলে সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়, আর ডিস্ট্রাক্টর কল হয় সবার শেষে। যেমন আমরা যদি একটু ডিস্ট্রাক্টরটা আসলে কী জিনিস সেটা একটু থিওরিটিক্যালি জানার চেষ্টা করি। ডিস্ট্রাক্টর, so এই যে এখানে বলছে PHP destructor function is a special method within a class that is automatically called when an object is destroyed or when the script finish execution. তারপর বলছে এখানে the PHP destructor function is the opposite of PHP constructor function. If you create destructor function, PHP will automatically call the function at the end of the script, ঠিক আছে? সবার শেষে গিয়ে এই যে destructorটা আসলে কল হয় আর কি, ঠিক আছে? সো এখানে যেটা ডিস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কি, সেমভাবে ওই যে কনস্ট্রাক্টরে যেরকম ডাবল ড্যাশ দিয়ে স্টার্ট হয়েছিল, ডিস্ট্রাক্টরটা ডাবল ড্যাশ দিয়ে স্টার্ট হবে, এটাই বলছে ওরা আর কি। আচ্ছা, সো আমরা এখানে মনে করেন এখানে ডিস্ট্রাক্টর বলছি, এখানে একটা পাবলিক আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাংশন নিতে হবে। সো ফাংশন কিওয়ার্ডটা নিতে হবে অবশ্যই। এটা যেহেতু একটা ফাংশন বা একটা মেথড, আমাদের এখানে আমরা সিম্পলি বলতে পারি ডিস্ট্রাক্ট, ঠিক আছে? ডিস্ট্রাক্টকে যখনই আমরা কল করলাম, সাপোজ কোনো এরর থাকলে সেটা ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের একটা দেখাচ্ছে। আমরা সাপোজ এখানে বলছি একটু, তো এখানে আমরা বলছি এন্ড, মানে ফর্মটা শেষ হয়ে গেছে বা এখানে ক্লোজ আর কি, এইরকম একটা মনে করে আমরা ইনফরমেশন দিচ্ছি। তো আমি এবার যদি রিলোড করি, দুইটার ক্ষেত্রে কিন্তু ফর্ম এন্ড লেখা আসবে। এই যে দেখেন এন্ড এন্ড দুইবার আসছে। দুইবার আসছে কখন দেখেন, সবার শেষে গিয়ে দুইবার আসছে। তো ডিস্ট্রাক্টর আসলে কাজ করবে, আপনি ফুল অবজেক্টে বা স্ক্রিপ্টটা, ফুল অবজেক্টের স্ক্রিপ্টটা আমাদের এক্সিকিউশন শেষ হওয়ার পরে, এখানে একবার এক্সিকিউশন হয়েছে, সে আবার কিন্তু এক্সিকিউশন আমরা করছি, যার কারণে এন্ডটা কোথায় আসছে, দুইবার সবার শেষে আসছে। বুঝতে পারছেন? ডিস্ট্রাক্টরটা আসলে সবার শেষে কাজ করবে আর কি, বুঝছেন? জি স্যার। এবার আমরা আসলে দেখব অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ার আসলে যে আমরা এখানে কিছু কিওয়ার্ড ইউজ করলাম না, পাবলিক, এগুলাকে বলা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আমরা একটু দেখি থিওরিটিক্যালি কি বলা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারকে। অ্যাক্সেস মডিফায়ার্স বলছে প্রপার্টিজ অ্যান্ড মেথড ক্যান হ্যাভ অ্যাক্সেস মডিফায়ার্স। সো মানে এটার বাইরে কীরকম অ্যাক্সেস থাকবে সেটা আর কি, অনেকটা এই ধরনের বোঝায় আর কি। সেটার অ্যাক্সেসটাকে আমরা কীভাবে মডিফাই করতে পারি বা চেঞ্জ করতে পারি সেই জিনিসটাই বলছে। অ্যাক্সেস মডিফায়ার ক্যান হ্যাভ অ্যাক্সেস কি বলছে এখানে, প্রপার্টিজ অ্যান্ড মেথডস হ্যাভ ক্যান হ্যাভ অ্যাক্সেস মডিফায়ার অর ভিজিবিলিটি কিওয়ার্ড which control where they can be accessed। অর্থাৎ আমরা যদি এখানে ক্লাসে
কিছু মনে করেন এমন একটি ভেরিয়েবল তৈরি করলাম যেটা ক্লাসের বাইরে অন্য কেউ চাইলে কি করতে পারবে না, ইউজ করতে পারবে না, মানে নেম ভেরিয়েবলটাকে অন্য কেউ ইউজ করতে পারবে না। অথবা আমরা এখানে কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড রাখলাম যেটা বাইরে কেউ, মানে ক্লাসের বাইরে যদি এটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয় সেক্ষেত্রে সেটা পাসওয়ার্ড ওই ভেরিয়েবলটা বাইরে ইউজ করা যাবে না, এরকম করতে চাই। অথবা আমরা চাই লিমিটেড কিছু জায়গায় ইউজ করা যাবে, সব জায়গায় ইউজ করা যাবে না। অথবা আমরা যদি চাই এখানে সব জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে, এরকমও করা যেতে পারে। এগুলোকে অ্যাক্সেস মডিফায়ার বা ভিজিবিলিটির থ্রুতে আমরা আসলে কন্ট্রোল করতে পারি। এখন 3 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আমরা পিএইচপিতে দেখতে পাই। একটা হচ্ছে কি পাবলিক। পাবলিকটা কি দি প্রপার্টি অর মেথড ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এভরিহোয়ার, যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। প্রপার্টি হচ্ছে এগুলা, আর মেথড হচ্ছে ফাংশনগুলোকে বলে। এই যে এগুলার আগে আমরা ফাংশন লিখেছি, যার কারণে যে কোনো জায়গা থেকে এগুলাকে অ্যাক্সেস করা যেতে পারে। এখানে যদি আমি পাবলিক নাও লিখতাম, সে কিন্তু বাই ডিফল্ট এটাকে পাবলিক আকারেই ধরে নিত, ঠিক আছে, যেটা আসলে ডিফল্ট বিহেভিয়ার। এখানে সেই বিষয়টাই বলছে যে এটা কি থাকবে, এরকম ডিফল্ট। আরেকটা হচ্ছে কি প্রোটেক্টেড। The property or method can be accessed within the class and by classes derived from that classes. আচ্ছা, প্রোটেক্টটা আসলে কিভাবে কাজ করে, যেমন হচ্ছে এখানে বলছে কি the property or method can be accessed with the class by class driven from that class. আচ্ছা, সো বেসিক্যালি আমরা সাপোজ একটা ক্লাস তৈরি করলাম যেটার আরেকটা মনে করেন এক্সটেন্ডেড ভার্সন যদি আমরা বলি, সেই ক্লাস থেকে তৈরি করলাম। অর্থাৎ ওই ক্লাসের আমি যদি এখানে প্রোটেক্টেড রাখি তাহলে এই ক্লাসের ইনফরমেশনগুলো শুধুমাত্র ওই ক্লাসটাতে ইউজ করতে পারবো, পাবলিকলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। মানে এটা থেকে যদি আমরা একটা ইনস্ট্যান্স বের করি বা এটার এক্সটেন্ডেড যদি একটা ভার্সন বের করি, কীভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখবো। প্রাইভেটটা আসলে কি দি প্রপার্টি অর মেথড ক্যান অনলি বি অ্যাক্সেসড উইথিন দি সেম ক্লাস হোয়ার দে আর ডিফাইন। এখানে যদি আমি নেমটাকে প্রাইভেট করে দিই অথবা ফাংশনটাকে যদি আমি প্রাইভেট করে দিই, শুধুমাত্র নেমটাকে আমি এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন আমি নেমটাকে ধরে যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই বা প্রাইভেট করে দিলে তাইলে কিন্তু অ্যাক্সেস করা যাবে না, ঠিক আছে। যেমন আমি এখানে প্রাইভেট যদি এখানে করে দিই এটারে, ঠিক আছে, সাথে সাথে দেখেন এই জায়গায় এরর চলে আসছে, কারণ বাইরে থেকে সেটাকে কিন্তু অ্যাক্সেস করে চেঞ্জ করা যাবে না, এটার ভিতরে ইউজ করা যাবে, ভিতরে কিন্তু এরর আসেনি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝে গেল? এটা হচ্ছে প্রাইভেটের কাজের। আচ্ছা, প্রাইভেটটা আমরা বুঝলাম, পাবলিক আমরা বুঝলাম হচ্ছে সব জায়গায় ইউজ করা যাবে। আমাদের এখানে প্রোটেক্টেডটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে যে আসলে এটা কীভাবে ইউজ করা যেতে পারে আর, মানে প্রোটেক্টেডটা। যেমন এখানে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার কি বলছে, দি প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার অ্যালাউস ক্লাস প্রপার্টিজ অর মেথডস টু বি অ্যাক্সেসড উইথিন দি ক্লাস অ্যান্ড বাই ক্লাস ড্রাইভড ফ্রম দ্যাট ক্লাস। বেসিক্যালি যেটা হয়, আমি যদি এটা একটা চাইল্ড ক্লাস তৈরি করি তাহলে আমি যদি এখানে প্রোটেক্টেড লিখি তাহলে নেমটা আমি কি করতে পারবো, চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো এবং এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, এর বাইরে কোথাও ইউজ করা যাবে না। আর প্রাইভেট হলে শুধুমাত্র এই ক্লাসের ভিতরে ইউজ করা যাবে। আর যদি সেটা পাবলিক হয় এই ক্লাসও ইউজ করতে পারবো, এই ক্লাসের চাইল্ড ক্লাস ইউজ করতে পারবো এবং বাইরে থেকেও সেটাকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন মানে ডিফারেন্সিয়েটটা? দেখবো একটু পরে আমরা এটা চাইল্ড ক্লাস তৈরি করে আমরা দেখবো জিনিসটা, বাট এটা বুঝছেন কিনা? বুঝছেন? বুঝতে পারছেন এটা যেটা অ্যাক্সেস মডিফায়ারের বিষয় বললাম? জি স্যার। আচ্ছা, এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কি পিএইচপি ওপি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি আপনারা পড়ছেন আগে? ইনহেরিটেন্স না স্যার। আচ্ছা, ও এটা যদিও ওপিতে মেইন একটা কনসেপ্ট ইনহেরিটেন্স। ইনহেরিট করা মানে হচ্ছে কি একটা
ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে আমি অন্য একটা ক্লাসে কপি করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইনহেরিট করা। এবং সেই ক্লাসে আমি কি করতে পারি, আরও নতুন কিছু অ্যাড করতে পারি। অ্যানালজি দিয়ে যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে হচ্ছে যেমন বাবা মায়ের প্রপার্টি কে পায়, ইনহেরিট হয়ে ছেলেরা পায়, ঠিক আছে, ছেলেমেয়েরা পায়, ঠিক আছে। আবার ছেলে মেয়ে যদি আপনি যদি কোনো প্রপার্টি তৈরি করে বা কোনো একটা প্রপার্টি সে যদি মনে করেন কিনলো বা তৈরি করলো, সেটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু বাবা মায়ের কাছে যায় না, ঠিক আছে না? ঠিক আছে না? জি স্যার। সো দেখেন, তাহলে এই জিনিসটাকে আসলে ইনহেরিট বলা হচ্ছে, মানে মেইন ক্লাসের প্রপার্টিগুলোকে আমাদের হচ্ছে চাইল্ড ক্লাসে আমরা কি করতে পারবো, কপি করে একটা কপি নিয়ে আসতে পারবো, এবং চাইল্ড ক্লাসে চাইলে আমরা আরও নতুন নতুন কিছু জিনিস অ্যাড করতে পারবো। এই জিনিসটাকে ইনহেরিটেন্স বলে। অনেকটা এটা করা হয় কিন্তু এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। এক্সটেন্ড কেন ইউজ করা হচ্ছে সেটারও একটা অ্যানালজি আছে। যেমন হচ্ছে আপনারা দেখবেন অনেকের নামের শেষে চৌধুরী লাগানো থাকে, ঠিক আছে। যেমন মনে করেন রাকিব চৌধুরী, ঠিক আছে। তাহলে রাকিবটা হচ্ছে ওর নিজের নাম, চৌধুরীটা হচ্ছে কি এক্সটেন্ডেড নেম বা বংশগত নাম, ঠিক আছে। সো তার মানে এই যে একটা ইনফরমেশন সেখান থেকে আমরা পাই, ওর ফ্যামিলি হচ্ছে কি চৌধুরী, ঠিক আছে, এই টাইপের। সো এখানে ক্লাসের এই যে ইনহেরিটেন্সটাও এরকম, আমরা এক্সটেন্ড মানে একটা ক্লাসের এক্সটেন্ডেড ভার্সন তৈরি করতেছি, যেটা আরও এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইনহেরিট করব কিভাবে, বা ইনহেরিটেন্স আমরা তৈরি করব কিভাবে? সো ইনহেরিটেন্স আসলে অনেকভাবে করা যেতে পারে। আমরা যদি একটু মানে অনেক রকম ক্লাসের মধ্যে আমরা ইনহেরিটেন্স করতে পারি। এই ক্লাসটা মনে করুন আপাতত অফ করে রাখলাম, কমেন্ট করে রাখলাম, ওকে। আমরা একটা ইনহেরিটেন্স তৈরি করব। আচ্ছা, সো ইনহেরিটেন্স তৈরি করার জন্য জাস্ট এখানে সিম্পলি ইনহেরিটেন্স এরকম ইউজ করলাম, এবং এখন একটা আমরা ক্লাস তৈরি করব। তাহলে একটু বলেন তো ক্লাস কীভাবে তৈরি করতে হয়? এতক্ষণ যেটা দেখলেন, কী করতে হবে ক্লাস তৈরি করতে হলে? প্রথমে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, ক্লাস, তারপর ক্লাসের নামটা দিতে হবে। তাহলে নাম কীভাবে দেবো? যেমন একটা নাম প্যারেন্ট। সেটার একটা কনভেনশন কিন্তু আছে, বলেন কনভেনশনটা। ক্যাপিটাল ক্যাপস বলছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্যাপিটাল ক্যাপস হবে আর কি। সো ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা এখানে তাহলে কি করতে পারি, ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? একটা ক্লাসের নাম আমরা হ্যাঁ প্যারেন্ট দেওয়া যেতে পারে, প্যারেন্ট চাইল্ড এভাবে কিন্তু দেওয়া যেতে পারে, অথবা অন্যভাবেও দেওয়া যেতে পারে। আসলে প্যারেন্ট দেওয়া যেতে পারে, পার্সন দেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্যারেন্ট দিতে পারি আমরা এখানে, সাপোজ প্যারেন্ট, ঠিক আছে। তাহলে কার্লি ব্রেসেস দিয়ে এটা স্টার্ট করলাম। আচ্ছা, প্যারেন্ট দেওয়া যাবে না। ভেরিয়েবল নেমের ক্ষেত্রে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে কি, যেগুলো রিজার্ভ কিওয়ার্ড সেগুলো আপনি এখানে ভেরিয়েবল নেম, ক্লাস নেম, ফাংশনের নেম হিসেবে ইউজ করা যাবে না। রিজার্ভ কিওয়ার্ড মানে পিএইচপিতে কিছু কিওয়ার্ড আছে না, যেগুলো ওরা যেমন দিস, একটা কিওয়ার্ডকে ওরা বিভিন্ন ফাংশনের জন্য ইউজ করছে না, দিস কিওয়ার্ডটাকে, যেমন ফাংশন কিওয়ার্ড ফাংশন তৈরি করার জন্য ইউজ করছে না, যেমন ক্লাস কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা যাবে না, যেগুলোকে রিজার্ভ কিওয়ার্ড বলে, ঠিক আছে। আমরা হয়তো এখানে প্যারেন্টস দিতে পারি, ঠিক আছে, তখন সে নিবে এটা, বুঝছেন? আচ্ছা, প্যারেন্ট কেন নেয় না এটা কি বুঝছেন? জি স্যার। যেমন রিজার্ভ কিওয়ার্ডের আরো এক্সাম্পল হতে পারে, যেমন আমরা জাভাস্ক্রিপ্ট পড়ার সময় বার করছি না, বার কিওয়ার্ডটা কিন্তু ভেরিয়েবল আকারে নেওয়া যাবে না, এরকম আর কি,
ভেরিয়েবল নেম আকারে। এখানেও সেম আর কি, কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে। আচ্ছা, সো এখানে আমরা প্যারেন্টের মধ্যে সাপোজ একটা আমরা মেথড নিতে পারি, যেমন হচ্ছে আমরা মেথড নিচ্ছি এখানে সাপোজ ফাংশন, পাবলিক ফাংশন তৈরি করছি, পাবলিক। সো এটা যেহেতু অ্যাক্সেস করা যাবে আরেকটা ফাংশন থেকে, সো পাবলিক ফাংশন, এবং ফাংশনটার নাম আমরা দিচ্ছি এখানে মনে করেন মেসেজ, ঠিক আছে, যে কোনো একটা মেসেজ। তো এখানে ইকো করছি, আমরা জাস্ট সিম্পলি বলছি ফ্রম এ মেসেজ ফ্রম প্যারেন্ট, ঠিক আছে। মেসেজ ফ্রম প্যারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা কি করলাম, একটা ক্লাস তৈরি করলাম। এখন এই ক্লাসের একটা কপি বা এটার একটি এক্সটেন্ডেড ভার্সন বা এটাকে আমরা কি করব আরেকটা ক্লাসে, এইখানে যা কিছু আছে এই ক্লাসের ভিতরে সবগুলোকে আমি আরেকটা ক্লাসে নিয়ে যাব। এই কাজটা করতে হলে আমাদের কি করতে হবে এখন, তাহলে আরও একটা ক্লাসকে এক্সটেন্ড করতে হবে, মানে এই ক্লাসের জিনিসপত্রগুলো সেই ক্লাসে নিয়ে যাব, সাথে সেটাকে আরও এক্সটেন্ড করবো, মানে সেখানেও কিন্তু আমরা কিছু জিনিসপত্র রাখবো। যেমন আমরা এখানে বললাম হচ্ছে কি ক্লাস, তারপর আমরা এখানে বললাম হচ্ছে কি চাইল্ড। সো এখানে যেমন আমরা বললাম হচ্ছে কি চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, সো চাইল্ড, এই যে চাইল্ডের মধ্যে যেহেতু প্যারেন্টসের জিনিসপত্রগুলো থাকবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এটাকে এক্সটেন্ড করতে পারি, মানে এইটাকে কপি করে এখানে নিয়ে আসবো। সো আমি এখানে বলছি এক্সটেন্ডস, এক্সটেন্ডস। সো এক্সটেন্ডস কিওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের কোন ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে এই ক্লাসে নিয়ে আসতে চাচ্ছি সেটার নামটা লিখতে হবে। কোন ক্লাসটাকে, প্যারেন্টস ক্লাসটাকে, ঠিক আছে। তার মানে এখন আমাদের তৈরি হলো একটা চাইল্ড ক্লাস, সেটা আসলে কি করতেছে, একে ইনহেরিট করতেছে, মানে এটার জিনিসপত্রগুলো কিন্তু সে এখানে নিয়ে আসছে। এখন যদি আমি এই চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, সে কিন্তু এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখন এই চাইল্ড ক্লাসে এসে আমি মনে করেন আরও একটা মেথড তৈরি করলাম, এখানে আরও একটা পাবলিক ফাংশন তৈরি করলাম, এবং এই জায়গায় আমি বললাম হচ্ছে কি যে কোনো একটা কি দেওয়া যেতে পারে, ইন্ট্রো মনে করেন আমরা একটা ফাংশন দিয়ে দিলাম, এবং এইটা হচ্ছে করছি এখানে দিস ইজ ফ্রম চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করি, সেটা হচ্ছে কি চাইল্ড ক্লাস। অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় বলেন? কবে দেখছেন না কীভাবে তৈরি করতে হয়? হ্যাঁ, একটা ভেরিয়েবলের মধ্যে অবজেক্টটাকে নেবেন আর কি। ভেরিয়েবল নেম দিচ্ছি একটা, সাপোজ হচ্ছে কি আমরা ইনফো ওয়ান, ঠিক আছে। ইনফো দিয়ে আমরা বলছি এখানে। তো কীভাবে তৈরি করতে হবে, প্রথমে নিউ কিওয়ার্ড দিতে হবে, রাইট, নিউ। তারপর হচ্ছে ক্লাসটার নাম লিখতে হবে, আমাদের ক্লাসটার নাম হচ্ছে চাইল্ড, ঠিক আছে। তাহলে এখন আমরা চাইল্ডের একটা অবজেক্ট তৈরি করলাম। আমি এখন চাইলে চাইল্ড থেকে কী করতে পারি, তাহলে এই যে ইনফোতে গিয়ে, ইনফোতে চলে আসলো একটা অবজেক্ট। সো ইনফোতে গিয়ে আমরা কী করতে পারি, এখন এই যে দেখেন ইনফোতে যখন আমি গেলাম, সে আমাকে ইন্ট্রো দেখাচ্ছে, মেসেজও দেখাচ্ছে। মেসেজ কিন্তু এখানে নাই, মেসেজ কিন্তু এখানে আছে, ঠিক আছে। দেখেন আমি যদি এখান থেকে মেসেজটা দিয়ে দিই, তাহলে কিন্তু সে ঠিকঠাক মতোই কিন্তু ওইটার আউটপুট কিন্তু আমাদেরকে দেখাবে। যে রিলোড করলাম, এই যে মেসেজ ফ্রম প্যারেন্ট, সেমভাবে আমি যদি এখানে চাইল্ড দিই, সে চাইল্ডের মেসেজটাও কিন্তু দেখাবে। সরি, ইন্ট্রো দিই, তাহলে চাইল্ডের ভিতরে যে মেসেজটা সেটাকেও কিন্তু সে দেখাবে, ঠিক আছে। যে এটাকেও কিন্তু দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে এটার এক্সটেন্ডেড ভার্সন। বা আমরা কী করলাম, একটা কপি এখানে আসলাম, সাথে এখানে এক্সট্রা কিছু ইনফরমেশনও রাখলাম। কিন্তু এবার যদি আমি মনে করেন প্যারেন্ট ইনফো দিয়ে একটা করলাম, প্যারেন্ট ইনফো, তো এটাতে আমরা বললাম হচ্ছে কি আমাদের কোন ক্লাসটা, নিউ অবজেক্ট তৈরি করবো প্যারেন্টসের, ঠিক আছে। প্যারেন্টস, এটার অবজেক্ট আমরা তৈরি করব, এবং আমরা এই যে
প্যারেন্ট এটাতে যদি আসি এখন, এটা শুধু একটা মেথডই দেখাবে, শুধুমাত্র কি মেসেজ মেথডটাই দেখাচ্ছে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমরা ইনহেরিট করেছি এটাকে চাইল্ড ক্লাস দিয়ে, তার মানে চাইল্ডের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন পরে অ্যাড করেছি, ঠিক আছে? সো প্যারেন্টসের কিন্তু এগুলার অ্যাক্সেস নাই, বুঝতে পারছেন? মানে চাইল্ডের ভিতরে যা কিছু সেগুলার আছে সেগুলার অ্যাক্সেস নাই, শুধু চাইল্ডের আবার কি আছে, প্যারেন্টসের ভিতরে যা কিছু আছে সেগুলারও অ্যাক্সেস আছে, এবং নিজের ক্লাসের মধ্যে যেগুলো আছে সেগুলারও অ্যাক্সেস আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এবার যদি আমরা একটু রিলোড করি, ওই যে এটা হচ্ছে আসতেছে প্যারেন্ট থেকে, এটা হচ্ছে আসতেছে আমাদের চাইল্ড থেকে আমরা দুইটাই অ্যাক্সেস করতে পারবো, বুঝছেন? জি স্যার। এখন এখানে অ্যাক্সেস মডিফায়ার যদি ইউজ করি, সাপোজ এখানে আমি পাবলিকের জায়গায় প্রোটেক্টেড ইউজ করে বলবো, প্রোটেক্টেড ইউজ করলাম। তো প্রোটেক্টেড ইউজ করলে, প্রোটেক্টেড এটার একটা বিষয় বলছে না, সেটা হচ্ছে কি প্রোটেক্টেড যদি ইউজ করেন সেক্ষেত্রে এটাকে বাইরে থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে না প্রোটেক্টেড ইউজ করলে। মানে এই মেথডটাকে আমি যদি এটার এই প্যারেন্টসের অবজেক্ট তৈরি করি বাইরে, এই মেথডটাকে যদি আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে যাই, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, কারণ হচ্ছে এটা প্রোটেক্টেড করা আছে। প্রোটেক্টেড করা থাকলে শুধুমাত্র এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাবে। আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে এই ক্লাসের ইনহেরিটেড যে ক্লাসটা থাকবে চাইল্ড ক্লাস, সেটাতে ইউজ করা যাবে। যেমন আমি এখানে কল করতে পারি এই যে এই মেথডটাকে, কিন্তু সেটা বাইরে কিন্তু কল করা যাবে না। যে এই যে দেখেন, আমি যদি এখন বাইরে কল করি অ্যারো দেবে, কিন্তু এই যে অ্যারো দেখাচ্ছে অলরেডি, ঠিক আছে? বাইরে যখনই কল করলাম অ্যারো, এই যে অ্যারো চলে আসছে, চাইল্ডেরটা ঠিকঠাক কাজ করতেছে, বাট এটা কিন্তু অ্যারো চলে আসছে। কিন্তু আমি চাইল্ড থেকে চাইলে সেটাকে কী করতে পারবো, এখানের ভিতরে কল করতে পারবো, চাইল্ডের ভিতরে, এবং সেটাকে এই যে নিজের ক্লাসের মধ্যেই কল করতে পারবো, কিন্তু বাইরে কিন্তু কল করা যাবে না। বুঝতে পারছেন প্রোটেক্টেডটা? জি স্যার। যদি প্রাইভেট করি, প্রাইভেট, এখন কিন্তু এখানে যেহেতু আমরা এখানে প্রাইভেট করে দিলাম, মনে করেন এটা প্যারেন্টসের প্রাইভেট প্রপার্টি, সে এটা কাউকে দিবে না, ঠিক আছে? সেক্ষেত্রে সে এখানে যদি আমরা প্রাইভেট করে দিই, এটা কিন্তু এখানে অ্যাক্সেসেবল না, এখানে কিন্তু অ্যাক্সেস করা যাবে না। যেমন আমি যদি এখানে এসে অ্যাক্সেস করার ট্রাই করি, সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে এই যে চাইল্ডের ভেতর থেকে, অথবা আমরা যদি এই যে এখানে দেখি, এখান থেকে বুঝতে পারবেন এখানে ইন্ট্রো এবং মেসেজ দুইটা কিন্তু কি করা যাচ্ছিল, অ্যাক্সেস করা যাচ্ছিল। আমি যদি এখন মেসেজটাকে এখানে কল করি, ঠিক আছে? এই যে দেখেন অলরেডি অ্যারো দিচ্ছে সে, এই যে দেখেন অ্যারো দিচ্ছে আনকল, কল টু প্রাইভেট মেথড, এই যে প্রাইভেট মেথডকে কল করা যাবে না, ঠিক আছে? বুঝে গেছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। কিন্তু অন্য একটা সিস্টেমে কল করা যেতে পারে, যদি আমরা প্যারেন্টস ক্লাসটাকে নিয়ে আসি এখানে, যেমন হচ্ছে কি আমরা সরাসরি প্যারেন্টস থেকে যদি আমরা কল করতে চাই, সেক্ষেত্রে আচ্ছা এখানে আমরা প্যারেন্ট ইনফো নিয়েছিলাম, সেটা থেকে হয়তো স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে ইউজ করা যেতে পারে, যে ক্লাস তারপরে এখানে আমরা ক্লাস ডিলিটে আসছে কেন, আচ্ছা এটা অন্যভাবে একটা সিস্টেম আছে, এটা দেখাবো একটু পরে। আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন? প্রাইভেটটার ডিফারেন্সটা, প্রাইভেটের ডিফারেন্সটা কি বুঝে গেছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রোটেক্টেড প্রাইভেট এবং পাবলিকের মধ্যে ডিফারেন্স। পাবলিক আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু কল করতে পারবো, ঠিক আছে? মানে পাবলিক ইউজ করলে আমরা যে কোনো জায়গা থেকে সেটাকে আসলে ইউজ করতে পারবো। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ওভার রাইট করতে পারবো। সাপোজ আমি এখানে এটাকে পাবলিক করে দিলাম, আবার পাবলিক, ঠিক আছে? এখানে পাবলিকটা আসলে কীভাবে আছে, মেসেজ ফাংশন আকারে আছে, ঠিক আছে না? এটা ইনস্ট্যান্স তৈরি করলে এটা অ্যাক্টিভ হবে। এবার এটা এভাবে দেখাচ্ছে কেন,
আচ্ছা সমস্যা নেই। যাই হোক, এখানে ওয়ান রেফারেন্স, ও আচ্ছা, আচ্ছা যাই হোক, এখানে আমরা যেটা করতে পারি যে দেখেন, এখন এটা হচ্ছে পাবলিক করলে এখানে সব জায়গায় কিন্তু অ্যাক্সেসেবল, রাইট? আচ্ছা, এখন এই যে এখানে মেসেজ যেটা আছে সেটাকে চাইলে আমরা ওভাররাইট করে, মানে চাইল্ডে এসে আবার চেঞ্জ করে ফেলতে পারবো সেম নাম দিয়ে। ঠিক আছে, অর্থাৎ সেম নাম দিয়ে কল করলে চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, যেমন আমি যদি এখন এই যে মেসেজটাকে এখানে পাবলিক ফাংশন দিয়ে আবার ডিফাইন করে যদি চেঞ্জ করে ফেলি, প্যারেন্ট ওয়ান এইভাবে যদি দিই, তাহলে মেসেজটা এখন কী হয়ে যাবে, প্যারেন্ট ওয়ান আকারে চলে আসছে। ঠিক আছে, তার মানে এটাতে আমি আগের মেথডটাকে জাস্ট কী করলাম, ওভাররাইট করে ফেললাম নতুন ক্লাসটাতে, মানে আগেরটাকে চেঞ্জ করে আরেকবার রিরাইট করলাম আর কি, বা ওভাররাইট করলাম আর কি। বুঝতে পারছেন? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন আমি চাচ্ছি এটাকে ওভাররাইট করতে পারবে না কেউ, এরকম যদি অবস্থা হয়, মানে চাচ্ছি এটাকে চাইলেও ওভাররাইট করতে পারবে না, এটা এক নামেই থাকবে। ঠিক আছে, সো এরকম যদি করতে হয় তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে ফাইনাল কিওয়ার্ড। এখন যদি আমি ওভাররাইট করার ট্রাই করি, এই যে দেখেন এখন কিন্তু সে আমাদেরকে এরর দিচ্ছে, এখন কিন্তু ওভাররাইট করা যাবে না, কারণ আমরা এখানে বলে দিয়েছি সেটা ফাইনাল কিওয়ার্ড দিয়ে আমরা কি করে দিলাম, ফিক্স করে দিলাম। এবার আমি যদি এটার আগে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি, এটার আগে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি, তখন এটাকে এক্সটেন্ড করা যাবে না, মানে এটা ইনহেরিট করা যাবে না এটাকে, এটার আগে যদি আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করি। বুঝে গেছে? ক্লাসের আগে ফাইনাল কিওয়ার্ড ইউজ করলে আপনি ওই ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারবে না কেউ। আবার যদি আমরা এটার ভিতরে এই যে কোনো মেথড বা যে কোনো প্রপার্টির আগে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি, তখন সেটাকে ওভাররাইট করা যাবে না। বুঝে গেছে? জি স্যার। সবাই বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা, স্যার ইনহেরিটেন্স তো অনেক টাইপ থাকে না? কিরকম? স্যার আমরা সি প্লাস প্লাসে পড়ছিলাম ইনহেরিটেন্স, মানে মাল্টিপল হেরিটেন্স। হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স করা যেতে পারে। হ্যাঁ থাকে, অনেক রকম থাকে। ঠিক আছে, এটা সেগুলো দেখাবো, আরও ডিফারেন্ট ক্যাটাগরি ইনহেরিটেন্স হতে পারে আর কি। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এখানেও হইতে পারে, আপনি যে ইনহেরিটেন্সের কথা বলছেন সেগুলো এখানেও হতে পারে। আচ্ছা, ইনহেরিটেন্সে কারো কোনো সমস্যা আছে? আর কারো? সবাই বুঝছেন এটা? বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন ইনহেরিটেন্স আপনি মাল্টিপলও করতে পারেন, এটার একটা সিস্টেম আছে, মাল্টিপল করা যাবে। আমরা যেটা এখন দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে আর কি এটাকে। আরেকটা ইনহেরিটেন্স আছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, আরেকটা ইনহেরিটেন্স আছে যেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল, খুব সম্ভবত এটাকে কি বলে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলে। সো
মাল্টিপল যেটা আছে ওটা আসলে পিএইচপিতে সাপোর্ট করে না, নর্মালি মাল্টি লেভেল সাপোর্ট করে। মাল্টি লেভেল মানে কয়েকটা লেয়ার থাকবে আর কি। এটা এক্সাম্পল দেখতে পারি চাইলে আমরা মাল্টি লেভেল কীভাবে কাজ করে। আমরা এখানে এটা একটু অফ করে রাখি, তাহলে একটা নতুন এক্সাম্পল দিয়ে আমরা দেখি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটা ক্লাস নিচ্ছি মনে করেন, যে কোনো নামে নেওয়া যেতে পারে। সাপোজ আমরা অ্যানিমাল নিচ্ছি, অ্যানিমাল, ঠিক আছে। সরি, এটা ফাংশন হয়ে গেছে। আচ্ছা, সো অ্যানিমাল ক্লাসটার ভিতরে আমরা একটা ফাংশন নিচ্ছি। সো আমি যদি নর্মালি ফাংশন লিখে ফাংশন নিয়ে নিই, তখন একটু অটোমেটিক সেটাকে পাবলিক হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে। সাপোজ আমরা বলছি ইট, তারপর হচ্ছে এরপর মনে করেন ব্যাক, এই ধরনের কিছু ফাংশন নিচ্ছি। তারপর হচ্ছে উইপ, ঠিক আছে, উইপিং, ইটিং, স্লিপিং, এরকম দিচ্ছি মনে করেন, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমরা দিচ্ছি ইট, তো এখানে বলছি সাপোজ এরপর করছি ইটিং, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ইটিং, সে খাওয়া দাওয়া করতেছে, এরকম দিলাম। তারপর আমরা বলছি এরপরে আরেকটা ফাংশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ফাংশন তৈরি করা হয়ে গেল একটা ক্লাসের ভিতরে। এখন এটার আমরা কী করবো, এখন এক্সটেন্ড করবো। কোন ক্লাসটার? এই যে অ্যানিমাল ক্লাসটার কী দিয়ে এক্সটেন্ড করবো? সাপোজ একটা ডগ, এক্সটেন্ডস একটা ডগ ক্লাস দিয়ে আমরা বলছি অ্যানিমাল, ঠিক আছে। ডগ একটা অ্যানিমাল, তো এটারে আমরা এই যে অ্যানিমাল ক্লাসটার দিয়ে এক্সটেন্ড করছি। এবং এখানে আমরা বলছি, তার মানে ইটিংটা কিন্তু ডগের ভিতরে আছে, সে খাওয়া দাওয়া করে, ঠিক আছে। এখানে আবার ফাংশন দিচ্ছি, ডগ কী করতে পারে? বার্গিং করতে পারে, ঠিক আছে। তো এখানে বলছি সে কী করতে পারে? ব্রেক করতে পারে, বার্ক করতে পারে। সো আমরা বলছি একটু করছি এখানে ব্রেকিং, তো বার্ক, ঠিক আছে, এভাবে। আচ্ছা, তার মানে দেখেন যে ডগের ভিতরে কিন্তু অ্যানিমলের ইটিংও আছে, এখন এর নিজের একটা মেথড আছে ব্রাক, ঠিক আছে, সরি বার্ক। সো এখন এখানে সো এই যে দেখেন, এটা হচ্ছে এখন কি হলো, সিঙ্গেল ইনহেরিট করলাম একটা ক্লাসকে, আমি অন্য একটা ক্লাস দিয়ে ইনহেরিট করলাম, মানে এইটার জিনিসপত্রগুলো এই ক্লাসে নিয়ে আসলাম এবং এটা নিজেরও কিন্তু একটা মেথড আছে। আচ্ছা, এখন আমরা মনে করেন আরও একটা ক্লাস দিয়ে এটারে ইনহেরিট করতেছি, সেটা হচ্ছে কি, আমরা অন্য একটা নাম দিতে পারি লায়ন, ঠিক আছে, লায়ন, ঠিক আছে। এটা এক্সটেন্ড করতেছি কোনটাকে? এই লায়ন, এইটা দিয়ে এক্সটেন্ড করতেছি কাকে? আবার আমরা ডগকে এক্সটেন্ড করতেছি, ঠিক আছে। সো ডগ, এখন এর মধ্যে কী কী প্রপার্টি আছে? সাপোজ লায়নের মধ্যে আমরা বলছি ফাংশন দিয়ে সে কী করতে পারে? সে হচ্ছে স্লিপিং, মনে করেন স্লিপ, তো স্লিপ দিয়ে একটা ফাংশন দিয়ে দিচ্ছি আমরা এখানে, ইকো করছি, এখানে বলছি মনে করেন স্লিপিং, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি বুঝলেন? এই যে দেখেন, এই যে লায়নের ভিতরে কিন্তু এটার ভিতরে যা কিছু আছে সেগুলোও আছে, এটার ভিতরে যা কিছু আছে সেগুলোও আছে, এখানে বুঝছেন? কারণ এখানে এই যে অ্যানিমালকে ইনহেরিট করছে ডগ, রাইট। সো ডগকে ইনহেরিট করা হয়েছে লায়ন দিয়ে, তার মানে এই ডগের ভিতরে যা কিছু আছে সব কিছুই কিন্তু লায়নের মধ্যে চলে আসবে। এখন ডগের মধ্যে কী কী আছে? এর নিজের একটা মেথড আছে, প্লাস হচ্ছে অ্যানিমালের মেথডটা আছে, ঠিক আছে, বুঝে গেছে? এই যে এখন যদি আমি লায়নকে একটা নিউ অবজেক্ট তৈরি করি, সাপোজ হচ্ছে কি লায়ন 1, এবং এখানে আমরা বলছি নিউ, আর এখানে বলছি লায়ন, ঠিক আছে। সো এবার আমরা বলছি এখানে যে লায়নকে যদি আমরা লায়ন 1 থেকে যদি আমরা অ্যাক্সেস করার ট্রাই করি, যে দেখেন বার্ক, স্লিপ, ইট সবগুলাই দেখাচ্ছে, ঠিক আছে না?
কিন্তু আমি যদি এখানে ডগ দিতাম, ঠিক আছে, সেক্ষেত্রে কোনটা কোনটা দেখাইতো, তাহলে শুধুমাত্র বার্ক এবং ইট দেখাচ্ছে, এই দুইটাই কিন্তু সে এর মধ্যে আছে, বুঝে গেছে? অর্থাৎ প্রথমে একটা সিঙ্গেল ইনহেরিট করে সেটারে যদি আমি আবার ইনহেরিট করি, সেটা এখন কি হয়ে গেল, মাল্টি লেভেল ইনহেরিট হয়ে গেল। তার মানে এই যে লায়ন আলটিমেটলি এটাকে ইনহেরিট করতেছে, প্লাস হচ্ছে এটাকে ইনহেরিট করতেছে, বুঝে গেছে? এটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে আর কি, বুঝছেন এটা? জি স্যার। হায়ারার্কিক্যাল একটা আছে, হায়ারার্কিক্যালটা বিষয়টা হচ্ছে এরকম। হায়ারার্কি নর্মালি হচ্ছে একটা সিঙ্গেল জিনিস থেকে অনেক, মনে করেন আমরা শাখা প্রশাখা যখন বের হয় তখন সেটাকে তো হায়ারার্কি বলি আর কি, না? যেমন ট্রির কথা চিন্তা করতে পারেন, ট্রির হায়ারার্কি কি থাকে, একটা সিঙ্গেল ট্রি থাকে, সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা থাকে, এটা হচ্ছে ট্রির হায়ারার্কি, ঠিক আছে না? বুঝছেন? না স্যার, আবার বলুন। এক্সাম্পল দেখাবো, কনসেপ্টটা বুঝছেন নাকি বলতেছি? না স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, আবার বলুন সেটা, সমস্যা নাই। আমরা এখানে একটা হায়ারার্কিক্যাল এর এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে সাপোজ আমরা বলছি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে? সাপোজ আমাদের কাছে একটা ক্লাস আছে, সেমভাবে আমরা অ্যানিমাল নাম দিয়ে দিচ্ছি, অ্যানিমাল, ঠিক আছে? এখন এই অ্যানিমাল এখানের ভিতরে ফাংশন ছিল আমাদের কি, ইট। এটা শুরুতে আপনি পাবলিক ইউজ করতে পারেন, ইউজ করাটা আসলে কনভেনশন আর কি, ইউজ না করলে সেটা বাই ডিফল্ট পাবলিক ধরে নেবে। এটা করছি এখানে ইটিং, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ক্লাসটাকে আমি মনে করেন ডগ ক্লাস দিয়ে ইনহেরিট করবো, আগের এক্সাম্পল মনে করেন ক্লাস এটা ইউজ করছি, ক্লাসের নাম হচ্ছে ডগ, এটা কাকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করবে হচ্ছে অ্যানিমালকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যেই কাজটা করলাম, এটা তো একটা এক্সটেন্ড করলাম আমরা, ঠিক আছে? আরও একটা ক্লাস ইউজ করলাম এখানে, সেটা দিয়েও কিন্তু অ্যানিমাল ক্লাসটারে এক্সটেন্ড করলাম, মনে করেন এখানে ক্যাট ইউজ করলাম, ঠিক আছে? তো এক্সটেন্ডস কাকে, অ্যানিমাল, ঠিক আছে? অর্থাৎ মেইন ক্লাস কিন্তু একটা, এটারে আমরা বিভিন্ন জায়গা থেকে শুধু বিভিন্ন ক্লাস দিয়ে এক্সটেন্ড করতেছি বা ইনহেরিট করতেছি, এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। মানে বুঝতে পারছেন, হায়ারার্কির মতো আর কি, বুঝছেন? জি স্যার। অর্থাৎ একটা মেইন পয়েন্ট থাকবে, সেটাকে আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে হায়ারার্কি, মানে ট্রির মতো আসলে, একটা মেইন ট্রি বা একটা মেইন গাছের এক্সাম্পল দিচ্ছি আর কি, মেইন ট্রি, সেটা বিভিন্ন শাখা প্রশাখা থাকে, ঠিক আছে? এরকম আর কি হায়ারার্কি জিনিসটা। এই যে এখানে যদি আমরা একটু চিন্তা করি, হায়ারার্কিটা এরকম, একটা মেইন পয়েন্ট থেকেই তো সবগুলো শাখা প্রশাখা স্টার্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটা মুভি চলে আসছে মনে হয় না, হায়ারার্কি নাম দিয়ে। আচ্ছা, যাই হোক, এতটুকু কি বুঝতে পারছেন? বুঝছেন? জি স্যার। বুঝেন নাই? জি স্যার। আচ্ছা, আর কি কি আছে, হায়ারার্কি এগুলো এক্সাম্পল দিয়েছে এখানে, জানেন? আচ্ছা, ইনহেরিটেন্স যে থাকার কথা দিয়েছে না, ঠিক করে ওভার রাইডিং মেথড, ফাইনাল না, এগুলো নিয়ে আলোচনা করেন, একটু অ্যাডভান্স কনসেপ্ট তো। আচ্ছা, এরপরে আমাদের
কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আসলে কি জিনিস সেটা আপনারা অলরেডি করছেন। কনস্ট্যান্ট কি? হ্যাঁ, এখানে আসলে আরেকটা যেটা বলছেন আপনি মাল্টিপল, একটা তো আমরা মাল্টি লেভেল দেখছি না, এটা হচ্ছে হায়ারার্কি দেখছি। মাল্টিপল এখানে সরাসরি সাপোর্ট না করলে কিন্তু মাল্টিপলের মতো একটা জিনিস আছে এখানে, অলমোস্ট মাল্টিপল এটা, সেটাকে ট্রেড বলে। এটা আমরা পড়বো সামনে, যে ট্রেড দিয়ে আপনি মাল্টিপল করতে পারবেন। আচ্ছা, মানে ইনহেরিটেন্স আর কি। কনস্ট্যান্ট আসলে কি বলেন তো? এটা তো পড়ছেন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ছেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? স্যার একটা ফিক্স ভ্যালু, হ্যাঁ, একটা ফিক্স ভ্যালু। হ্যাঁ, মানে আপেক্ষিকভাবে ফিক্সড আর কি একটা ভ্যালু, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের নাম হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইজ হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে না? আচ্ছা, সো এখন পিএইচপিতে আমরা যদি একটা কনস্ট্যান্ট, মানে যে ভ্যালুগুলো কখনো চেঞ্জ হবে না বা আমরা কখনো চেঞ্জ করব না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে, বা যেগুলা চেঞ্জ করার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট দিয়ে লিখতে পারি। কি বলছে? ক্লাস constant are useful if you need to define some constant data within a class. Okay, a class constant has a fixed value and cannot be changed when it is declared. constant দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করলে সেটা কিন্তু পরবর্তীতে রিরাইট বা ওভাররাইট করে সেটা চেঞ্জ করা যাবে না। নর্মালি আমরা পিএইচপি দিয়ে একই ধরনের ভেরিয়েবল নিলে প্রথম লাইনের ভেরিয়েবলের ভ্যালু যেটা থাকে সেম নাম দিয়ে সেকেন্ড লাইনে যদি আমি আবার নিই তাহলে সেকেন্ড লাইনে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু কনস্ট্যান্ট দিয়ে যদি একবার ডিক্লেয়ার করি সেটা সেকেন্ড লাইনে আর ডিক্লেয়ার করা যাবে না, এই বিষয়টাই বলছে এখানে। কনস্ট্যান্ট ইজ ডিক্লার্ড ইনসাইড এ ক্লাস উইথ কনস্ট কিওয়ার্ড, এটা কনস্ট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হবে। দি ডিফল্ট ভিজিবিলিটি অফ কনস্ট্যান্ট ইজ পাবলিক, এটা আমরা জানি ক্লাসের ভিতরে কোনো কিছু ডিক্লেয়ার করলে এটা ডিফল্ট হচ্ছে পাবলিক থাকে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কেস সেন্সিটিভ, যেমন আমি যদি ক্যাপিটাল ক্যাপসে লিখি সেটার নামটা, তাহলে কল করার সময় ক্যাপিটাল ক্যাপসে লিখতে হবে, স্মল ক্যাপসে লিখলে কল করার সময় স্মল ক্যাপসে লিখতে হবে। তো এখানে একটা বলছে হাউএভার ইট ইজ রিকমেন্ডেড টু নেম দি কনস্ট্যান্ট অল আপার কেস লেটার। সো কনস্ট্যান্ট টাইপের যদি কোনো ভেরিয়েবল আমরা ইউজ করি সেক্ষেত্রে মানে বেস্ট রিকমেন্ডেশন হচ্ছে কি আপার কেসে লেখা, লোয়ার কেসে লিখতে পারবেন বাট রিকমেন্ডেড হচ্ছে কি আপার কেসে লেখা, যাতে করে আরেকজন ডেভেলপার দেখে বুঝতে পারে যে এটা আসলে একটা কনস্ট্যান্ট কি হয়, ঠিক আছে? তো আপার কেসে লিখলে এটাই সুবিধা আর কি। আচ্ছা, অ্যাক্সেস ক্লাস কনস্ট্যান্ট। এখন ক্লাস কনস্ট্যান্টকে আমরা সাপোজ ক্লাসের ভিতরে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, সেটাকে আমি অ্যাক্সেস করব কিভাবে? সো অ্যাক্সেস করার জন্য স্কোপ রেজুলেশন অপারেটর বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ডাবল কোলন, এটাকে স্কোপ রেজুলেশন অপারেটর বলে, এটার থ্রুতে আমাদের অ্যাক্সেস করতে হবে আর কি। এখানে একটা বিষয় ভুল বলছি, এটাকে স্কোপ রেজুলেশন বলছিলাম মনে হয় না, এটাকে চেইনিং অপারেটর বলে, স্কোপ রেজুলেশন না, এরো সাইন থাকে, বুঝছেন? স্কোপ রেজুলেশন বলা হয় ডাবল কোলনকে। আচ্ছা, যাই হোক, এবার আমরা তাহলে একটু দেখি একটা কনস্ট্যান্ট ইউজ করে। সাপোজ আমি একটা ক্লাস ইউজ করলাম, এখানে ক্লাস, সাপোজ এখানে বললাম ক্লাসের নাম দিলাম ওয়েলকাম, ঠিক আছে? এবং এখানে আমরা বললাম কনস্ট কিওয়ার্ড ইউজ করলাম, এবং কনস্ট কিওয়ার্ড ইউজ করে আমরা জাস্ট বললাম হচ্ছে কি এখানে একটা মেসেজ আমরা দিব ওকে। সো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কি, মানে রিকমেন্ডেড সিস্টেমটা কি, এটা হচ্ছে সবগুলো আপার কেসে লেখা। সো আমরা এখানে মেসেজ দিয়ে দিলাম, মেসেজ দিয়ে এখানে জাস্ট একটা সিম্পলি একটা আমরা এখানে মনে করেন ইউজ করলাম হচ্ছে কি ওয়েলকাম ব্যাক, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক। সো
এইভাবে দিয়ে দিলাম এবং এই ক্লাসটাকে, তাহলে এই ক্লাসের ভিতরে কনস্ট্যান্টটাকে যদি আমি এখন অ্যাক্সেস করতে চাই, এটার অবজেক্ট তৈরি করার প্রয়োজন নেই, ঠিক আছে? সরাসরি আমরা কি করতে পারবো, ক্লাসের ভিতর থেকে কনস্ট্যান্ট, যেহেতু এটার ভ্যালু আছে, অবজেক্ট তৈরি করার তো প্রয়োজন নেই, এখানে প্রপার্টি ভ্যালু আছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটাকে চাইলে সরাসরি অ্যাক্সেস করতে পারবো বাইরে থেকে, যেহেতু এটা পাবলিক করা আছে, ঠিক আছে? ডিফল্ট কিন্তু পাবলিক করা নেই, যদি আমরা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে ডিফারেন্ট বিষয়। সো আমাদের প্রথমে এই যে ক্লাসের নামটা একটু লিখতে হবে, ক্লাসের নাম হচ্ছে এখানে ওয়েলকাম, ঠিক আছে? এবার স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করতে হবে, মানে ডাবল কোলন। সো ডাবল কোলন ইউজ করলে সাথে সাথে কিন্তু এই যে দেখেন মেসেজটা কিন্তু সে দেখাচ্ছে। এবার যদি আমরা সেটা একটু করে দেখি, তাহলে এই যে স্কোপ রেজুলেশন অপারেটর থ্রুতে আমরা এটা দেখতে পারবো, ওয়েলকাম ব্যাক। বুঝে গেল? কনস্ট্যান্ট বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা তো আমরা এখানে বসছি, এখানে ক্লাসের ভিতরে যদি আপনি এই কনস্ট্যান্টটাকে ভেরিয়েবলকে ইউজ, এখানে মানে একটু আগে আমরা দেখেছিলাম না, দিস ভেরিয়েবলকে যখন এই ক্লাসের ভিতরে ইউজ করতে হয় তখন দিস দিয়ে ইউজ করতে হয়, এই যে এখানে দেখেছিলাম দিস দিয়ে ইউজ করতে হয়। এখানে প্রপার্টিকে যদি এখানে মেথডের ভিতরে ইউজ করতে হয় দিস দিয়ে ইউজ করতে হয়। কনস্ট্যান্টকে যদি ইউজ করতে হয় তখন কিভাবে করতে হবে, কনস্ট্যান্টকে যদি ইউজ করতে হয় তখন সেলফ কিওয়ার্ড দিয়ে করতে হয়। যেমন এখানে আমি একটা মেথড তৈরি করলাম পাবলিক, সো মেথড মনে করেন আমরা তৈরি করলাম হচ্ছে কি পাবলিক ফাংশন দিয়ে, এখানে বললাম হচ্ছে কি যে কোনো আসলে ফাংশন দেওয়া যেতে পারে, টেক্সট, ঠিক আছে? এরকম দিয়ে দিচ্ছি ফাংশনের নাম, টেক্সট দিয়ে জাস্ট এখানে সিম্পলি আমরা এই ফাংশনের ভিতরে কাকে কল করবো, কনস্ট্যান্টটাকে ইকো করবো সাপোজ। সো কনস্ট্যান্টটাকে ইকো করার জন্য আমি সাপোজ এভাবে করতে চাচ্ছি না, কনস্ট্যান্টটাকে ইকো করবো। তো এখানে কনস্ট্যান্টটাকে ইকো করার জন্য কনস্ট্যান্টটাকে যদি আমি ইউজ করতে চাই, এটা যেহেতু আমরা যেহেতু এই ক্লাসের ভিতরে আছি, তাহলে দিস দিয়ে ইউজ করলে কিন্তু হবে না, কাজ করবে না। এটা কিন্তু আমরা নর্মালি দেখতে পারি ইকো করে, সাপোজ আমরা ইকো করে জাস্ট এখানে বলছি দিস, প্রপার্টির ক্ষেত্রে কিন্তু দিস কাজ করে, দিস দিয়ে আমি এখানে জাস্ট মেসেজটা দিয়ে দিলাম, ঠিক আছে? একটু দেখি আমরা এবার অবজেক্ট তৈরি করে দেখি, তাহলে বুঝতে পারবো। সাপোজ আমরা এখানে যেহেতু এটা ওই মেথডের ভিতরে আছে, তাহলে অবজেক্ট তৈরি করতে হবে, টেক্সট 1 দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করছি এবং অবজেক্টটা এই যে নিউ দিয়ে, নিউ, তারপর হচ্ছে আমাদের ওয়েলকাম, সেইটার একটা অবজেক্ট আমরা তৈরি করলাম এবং এটার ভিতর থেকে টেক্সট 1, টেক্সট 1 এর ভিতর থেকে আমরা কাকে কল করবো এখন, তাহলে এই যে টেক্সট ফাংশন যেটা আছে টেক্সটটাকে কল করলাম এবং আমরা দেখার চেষ্টা করবো আসলে সে আউটপুট দেখাতে পারে কিনা দিস দিয়ে। দেখেন এখন কিন্তু আনডিফাইন্ড প্রপার্টি দেখাচ্ছে, মানে সে এটা দিস দিয়ে আমরা কখন ইউজ করবো, যখন আমরা প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাইবো বা এখানে আরেকটা ফাংশন আছে বা মেথড আছে সেটাকে অ্যাক্সেস করতে চাইবো, তখনই দিস ইউজ করা যাবে। কিন্তু কনস্ট্যান্টকে যদি অ্যাক্সেস করতে চাই দিস ইউজ করা যাবে না, সেক্ষেত্রে ইউজ করতে হবে সেলফ, এভাবে লিখতে হবে সেলফ, তারপর এখানে স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর মেসেজটাকে এভাবে লিখতে হবে। এখন কিন্তু সে ঠিকঠাক মতো আমাদেরকে আউটপুটটা দিবে, এই যে ওয়েলকাম। বুঝে গেছে? জি স্যার। পারবেন সবাই? বুঝছেন? জি স্যার, বুঝছি। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, আপনাদের কি ব্রেকের প্রয়োজন আছে? জি স্যার, প্রয়োজন আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা কিছুক্ষণ ব্রেক দিতে পারি, মনে হয় লাঞ্চের পরে জয়েন করলে ভালো হবে না?